এখানে স্যার ইরোরটা দেখাচ্ছে কেন স্যার? আচ্ছা, এখানে বলছে টেক্সট ভিউ ইনসাফিসিয়েন্ট টেক্সট কালার কন্ট্রাস্ট রেশিও। এটা কোন লাইনে আছে দেখেন, এখান থেকে দেখাবে যে কত নাম্বার লাইনে ভুলটা করছেন। ওই নাম্বার লাইনে গেলে বুঝতে পারবো প্রবলেমটা কি। একটা ইরর আছে এখানে, সো আপনার এখানে দেখাচ্ছে লিনিয়ার লেআউট এক্সামিনার্স টুলস। আপনি যদি এটা রান করেন সেক্ষেত্রে কোনো ইরর আসছে? রান রান করালে তো স্যার এরকম ওটা একটা ইয়ে। এটি এতে রাখো তো। আচ্ছা, আপনার আরেকজনের কি প্রবলেম আছে এটা বলেন, আমরা এটা দেখছি। আমি তখন ভালোভাবে বুঝতে পারি নাই। তো এটা কি আসতে কি দেরি হবে নাকি স্যার? যে একটু সময় লাগে, এটা ফার্স্ট টাইম রান হইতে তো একটু সময় নিবেই। হ্যাঁ, এটা রান হচ্ছে। আপনার ওই ইরর গুলাকে ইগনোর করতে পারেন, যেটা যে ইরর গুলো আসলে ইয়ে দিবেন এক্সামেল, এরকম ছোটখাটো ইরর অনেক সময় আসে। সো আপনি এটা ইগনোর করতে পারেন। তারপরে এটা কোডটা পুরোপুরি রিভিউ করে দেখতে হবে কোথায় ভুল আছে। মেবি একটা আপনার এই ইয়েগুলাতে অনেক বেশি চলে আসছে এই টেক্সটগুলা, দ্যাটস এরকম হইতে পারে। তারপর এটা চেক করে দেখতে হবে কি বিষয়। হুম, ওকে। আর আচ্ছা, আমার নেটওয়ার্ক কানেকশন চলে গেছিল, দ্যাটস ওয়াই এটা আমি বের হয়ে গেছি আর কি। আচ্ছা, এবার আম, হাসান ভাইয়ের কি প্রবলেম আছে এটা একটু বলেন। স্যার আমার জি ভাই, আমি জি। স্যার এই প্রবলেমটা আমি স্যার কিভাবে সলভ করবো স্যার? আচ্ছা, এখানে ইনসাফিসিয়েন্ট টেক্সট কালার কন্ট্রাস্ট রেশিও, এইটা আপনার আপনি নিচের দিকে যান দেখে প্রবলেমটা আসলে হচ্ছে কোথায়। এখানে এই যে এখানে এখানে নিচের দিকে বলতে গেলে যে এখানে আপনার এই যে কোডের দেখেন ইয়ে দেওয়া আছে না, ইনসাফিসিয়েন্ট টেক্সট কালার কন্ট্রাস্ট রেশিও দেওয়া, যেখানে দ্য আইটেমস টেক্সট জি জি। কন্ট্রাস্ট রেশিও ইজ 2.77 এরকম দেওয়া আছে না, এই জায়গাটাতে নিচের দিকে স্ক্রল করেন কোন লাইনে আছে এটা একটু দেখি। যে কোনো প্রবলেমে পড়লে এটাকে গুগল করবেন, কারণ সব প্রবলেম আমি নিজেও জানি না যে আসলে কোন প্রবলেমটা কোন এররটা কি কারণে দিচ্ছে। এটা যখন গুগল করা যায় তখন আসলে এটার ভিতরের কারণটা খুঁজে বের করা যায় যে এই কারণে এই প্রবলেমটা দিচ্ছে। সো এখানে হচ্ছে ওইদিকে না, এই যে আপনার এখানে দেখেন আপনার এররের পাশের যে ট্যাবটা আছে এখানে লেখা আছে না বড় করে ইনসাফিসিয়েন্ট টেক্সট, হ্যাঁ, ওর নিচের দিকে স্ক্রল করেন। এই যে আপনার এখানে প্রবলেমটা দেখাচ্ছে, এই যে এটা কোন টেক্সট ভিউ, নিচের দিকে আসেন, নিচের দিকে আসেন, কোন টেক্সট ভিউর মধ্যে এটা দেখাচ্ছে অ্যান্ড্রয়েড উইথ ম্যাচ প্যারেন্ট, margin top 20 dp, gravity center। সেখান থেকে আমি ভালোভাবে বুঝতে পারছি না, দেখা যাচ্ছে না। আপনি একটা এই কোডগুলা কপি করে আমাকে দিয়েন, অথবা এই এটা ইয়ে করেন, এই যে ইনসাফিসিয়েন্ট টেক্সট কালার কন্ট্রাস্ট রেশিও, এটা আমরা গুগল করি চলেন, আপনাদেরকে সাথে নিয়েই দেখি। সো আমি আমার স্ক্রিনটা শেয়ার দেই। আজকে আমরা প্রথম চলেন এআইটা একটু ব্যবহার করে দেখি এই ইরোরের জন্য। ইরোর কিন্তু সলভ করতে এআই হচ্ছে একদম পারফেক্ট। গুগল করার চাইতে এআই করতে পারেন, আপনি এআই প্রম্পট দিতে পারেন, ও আপনাকে একদম এক্সাক্ট ডিটেলস রেজাল্ট দিয়ে দিবে। যে কোনো ইরোরের মধ্যে পড়লে আমার স্ক্রিন দেখা যায়। আমরা ডিপসিক ইউজ করবো এটার জন্য এখন, চ্যাট জিপিটি ইউজ করছি না, কারণ চ্যাট জিপিটির কিছু লিমিটেশন আছে। আর ডিপসিকের কোনো লিমিটেশন নাই, আনলিমিটেড ইউজ করতে পারেন আপনি। সো চ্যাট জিপিটি আমরা তখন ইউজ করব যখন আমরা ক্রিটিক্যাল প্রবলেম সলভ করব। আর ছোটোখাটো প্রবলেম সলভ করার জন্য আমরা যে ফ্রি এগুলো আছে যেগুলো আনলিমিটেড, যেমন জেমিনাই, ডিপসিক, এগুলো ইউজ করব। তো আপনার হচ্ছে যে
চ্যাট জিপিটিতে ক্রিটিক্যাল প্রবলেম এর জন্যই সলভ করবো, কারণ চ্যাট জিপিটি কোডিং এ এক্সপার্ট। চ্যাট জিপিটির মতো করে ভালোভাবে কোড আপনাকে আর কোনো এআই করে দিতে পারবে না, এত সুন্দর কোড এবং এত পারফেক্ট কোড আর কেউ দিতে পারবে না। সো চ্যাট জিপিটির যেহেতু কিছু লিমিটেশন আছে, আমরা এটা পরে আরো বিস্তারিত এক্সপ্লোর করব। চ্যাট জিপিটির যেহেতু কিছু লিমিটেশন আছে, সো আমরা চ্যাট জিপিটি ইউজ করে এটা লিমিটেশনটা ফুরাইতে চাই না। যখন আমাদের এক্সপার্ট লেভেলে প্রয়োজন হবে তখনই আমরা চ্যাট জিপিটি ইউজ করবো। তার আগে আমরা ডিপসিক এবং জেমিনাই ইউজ করব, গুগলের যেটা। এবং জেমিনাই হচ্ছে সবচেয়ে বাজে কোডের ক্ষেত্রে, ওর কোডের এক্সপিরিয়েন্স খুবই বাজে, অতীব জঘন্য। ঠিক আছে, ওকে 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 হচ্ছে যে আপনার কিছু একটা জিজ্ঞেস করলে মাঝে মধ্যে বলে যে আমি এটা করতে পারবো না। হাস্যকর বিষয়, বুঝছেন? ওরে যখন আপনি বলবেন যে এই কোডটা করে দাও, বলে পারবো না। ঠিক আছে, মাঝে মধ্যে এরকম কাহিনী করে। তো এটা কি বলতেছে আমাদের এখানে প্রবলেম? টেক্সট কালার ইনসাফিসিয়েন্ট রেশিও নাকি? জি ওকে, স্যার। আপনি যে কোনো মোডে কোয়েশ্চেন করতে পারেন। হোয়াট ইজ, আপনি এটা কাজ করবেন, আপনার যে স্ক্রিনটা ইয়াটা আছে না, ওখানে যাবেন, যাওয়ার পরে ওইটুকু কপি করেন, ওই ইরোরটা কপি করেন, কপি করে আপনি এখানে লিখবেন মাই অ্যান্ড্রয়েড স্টুডিও শোয়িং দিস এরর এক্সএমএল কোড লিখে এররটা দিবেন যে টেক্সট কালার ইনসাফিসিয়েন্ট না, টেক্সট কালার ইনসাফিসিয়েন্ট রেশিও, এরকম কিছু ছিল না? জি স্যার। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে, আপনাদের যদি মনে হয় যে এখানে ইংলিশে আপনার প্রম্পট দিতে সমস্যা হচ্ছে, আপনি বাংলায় প্রম্পট দিতে পারেন, কোনো সমস্যা নাই। যে কোনো এআই কে বাংলায় প্রম্পট দিলে এখন সে বাংলাতে আপনাকে কোড করে দেবে। এবং চ্যাট জিপিটির ক্ষেত্রে আমরা আরো একটা বেশি একটা মানে অ্যাডভান্স লেভেলে ইউজ দেখবো। সেখানে আমরা দেখবো যে আমরা চ্যাট জিপিটিকে মনে করেন যে আহ, আগে ওকে শিখাবো, আগে চ্যাট জিপিটিকে আমরা ট্রেন করব আমাদের জন্য, তারপরে ওকে হচ্ছে আমরা আমাদের কাজে ইউজ করবো, তাহলে একদম 100% রেজাল্ট পাবেন। আমি যদি এক্সাম্পল আপনাকে দেখাই, এটা এখন আমরা এআই এ যাবো না যদিও, তারপরে একটু দেখায় রাখি। আমি যেটা ইউজ করি জেনারেলি, দেখেন আমি চ্যাট জিপিটিকে যেটাতে কোড করি, আমার কিন্তু এত চ্যাটিং এখানে নাই, আমার জাস্ট লিমিটেশন কিছু চ্যাটিংস এখানে আছে। বাট ওকে আমি আগে ওর মেমোরিতে কিছু ইনপুট করা লাগে। চ্যাট জিপিটির মেমোরিতে যখন কিছু সেভ করবেন, ইনপুট করবেন, ওটাও মেমোরি হিসেবে ক্যাচ করে রাখবে এবং ওইটা আপনাকে নেক্সট টাইমে হেল্প করবে। আপনি যদি ওকে বলেন যে আমার নাম মাহিদ, এটা তুমি স্মরণ করে রাখো, এটা তোমার মেমোরিতে সেভ করে রাখো, আমার যখন দরকার হবে তুমি তুমি এখানে দিবা। দেখেন আমি এখানে আমার কিছু ফোল্ডার করা আছে। আমি যদি অ্যান্ড্রয়েড অ্যাপ ডিজাইন অ্যান্ড টুলসের মধ্যে যাই, এখানে আমি ওকে যে প্রশ্নই করি, যে প্রশ্ন ও ঘুরায় ফিরে সেটাকে অ্যান্ড্রয়েডে নিয়ে আসবে। যে কোনো প্রশ্ন কোয়েশ্চেন করলে ওকে আমার তখন বলা লাগবে না যে মাই অ্যান্ড্রয়েড স্টুডিও শোয়িং দিস ইরোর টেক্সট কালার ইনসাফিসিয়েন্ট রেশিও, বলা লাগবে না। আমি জাস্ট এতটুকু লিখবো টেক্সট কালার ইনসাফিসিয়েন্ট রেশিও, ও বুঝে যাবে যেটা অ্যান্ড্রয়েড স্টুডিওর জন্য দিচ্ছে আমাকে। ওকে সুন্দরভাবে সবকিছু সবসময় ধরায় ধরায় দেখা দেওয়া লাগবে না, ওকে আমরা আগে প্রথমে অ্যান্ড্রয়েড স্টুডিওর উপর ট্রেন করব, তারপরে ওকে আমরা প্রম্পট দিব, তাইলে আমাদের কাজে স্পিড আসবে। সবসময় ওই পুরা ইরোড দেওয়া লাগবে না, আমি জাস্ট ইরোডটুকু কপি করে পেস্ট করে দেবো, বলে দেবে যেটা কেন আসতেছে। ঠিক আছে। আর চ্যাট জিপিটি এখন প্রচুর পরিমাণে স্লো করে সার্ভার, মানে এটা ধরেন যে দেখুন লোডই হয়নি এখন, আমার এখনো এটা লোড হয়ে গেছে বাট এর হিস্ট্রি লোড হয়নি। তো যাই হোক, এখানে প্রবলেমের সলিউশন যেটা বলতেছে, দ্য এরর টেক্সট কালার ইনসাফিসিয়েন্ট রেশিও ইন অ্যান্ড্রয়েড স্টুডিওস এক্সএমএল ফাইলস ইজ রিলেটেড টু অ্যাক্সেসিবিলিটি গাইডলাইন্স। অর্থাৎ এটা আপনার ম্যান্ডেটরি না, বা এটা বিগ লেভেলের কোনো এরর না যেটার কারণে অ্যাপ ক্র্যাশ করতে পারে বা অ্যাপ কাজ করবে না। এটা হচ্ছে অ্যাক্সেসিবিলিটি গাইডলাইন্সের error. So it means the contrast ratio between your text and color and its background doesn't meet WCGA Web Content Accessibility Guideline minimum requirement for readability. আচ্ছা, আমি এটা সংক্ষেপে বলি, এখানে যা আছে এত বোঝার দরকার নাই। এখন আগের অ্যান্ড্রয়েড স্টুডিওতে এই প্রবলেমগুলো হইতো না। এখন যে অ্যান্ড্রয়েড স্টুডিও আছে এটার মধ্যে এআই আছে, দেখবেন আপনি এক লাইন কোড করতে গেলে ও সাজেশন দিয়ে দিচ্ছে বাকি এতটুকু লেখো, এরকম দেখছেন না? এক লাইন লিখতেছেন, লিখতে লিখতে দেখবেন যে সাজেশন চলে আসছে যে আপনি এক লাইন লিখেই আরেকটা কোড চলে আসবে, দেখবেন যেটা লিখতে থাকছেন দেখবেন সেটা চলে আসতেছে, অটো চলে আসতেছে। এরকম কি পাইছেন কেউ কোড করতে গিয়ে? না পাইলে জি সামনে স্যার। পাবেন। পাচ্ছেন এরকম? জি স্যার। জি। এটা যখন আমরা জি ভাই। জাভাতে কোড করব আরো মজা লাগবে। জাস্ট আপনি প্রথমে অক্ষর লিখলেই দেখবেন ও বুঝে গেছে যে আসলে কি লিখতে চাচ্ছেন, আপনি কোড করাই লাগবে না, জাস্ট এন্টার এন্টার দিয়ে চলে যাবেন। ঠিক আছে, আপনি দুই এক লাইন বা দুইটা একটা ওয়ার্ড লিখতেই, প্রোগ্রামিং এর দুইটা একটা ওয়ার্ড লিখতে জাভাতে দেখবেন পুরা কোডও একবারে দিয়ে দিচ্ছে, আপনি জাস্ট ট্যাব চাপবেন চলে আসবে। সো ঘটনা যেটা হয়েছে
সেটা হচ্ছে আপনার যে অ্যান্ড্রয়েড স্টুডিওর যে আপনি ব্যাকগ্রাউন্ড দিছেন এবং আপনার যে টেক্সটের যে কালার দিছেন এটা আসলে এআই এর কাছে মনে হয়েছে যে এটা রিডেবিলিটিতে প্রবলেম আছে, মানে ও জনগণের ইউজার ফ্রেন্ডলি না, এটা পড়ার জন্য ইউজার ফ্রেন্ডলি না, চোখে ধরবে না বা সামহাউ এরকম কিছু সে ভাবছে, দ্যাটস এররটা মারছে। এখন এটাকে আমরা টেক্সটের কন্ট্রাস্টটাকে কমায় আনতে পারি, অথবা আপনি কালারটা চেঞ্জ টেঞ্জ করে দিলে এটা সলভ হয়ে যাওয়ার কথা। আর এটা যদি সলভ না হয় এক্ষেত্রে কোনো প্রবলেম নেই, এই ধরনের এররকে আপনি ডিক্লাইন করতে পারেন বা এটা বাদ দিতে পারেন, কোনো সমস্যা নাই। সো দিস ইজ দ্য প্রবলেম, এটা বিগ লেভেলের কোনো প্রবলেম না, আপনি এটাকে লার্জ করতে পারেন। এরা এআই আমাদের কিছু সাজেশন দিচ্ছে যে অ্যাডজাস্ট টেক্সট অর ব্যাকগ্রাউন্ড কালার, টেক্সটের কালার অথবা ব্যাকগ্রাউন্ড কালার দুইটাকে অ্যাডজাস্ট করেন যাতে করে দেখতে চোখে ফুটে এটা। চুজ দ্য ডার্কেস্ট টেক্সট কালার অর হাইলাইটার ব্যাকগ্রাউন্ড, মানে ব্যাকগ্রাউন্ড হবে হাইলাইট এবং মানে টেক্সটের কালার হবে ডার্ক, যেমনটা হতে পারে ব্যাকগ্রাউন্ড সাদা টেক্সটের কালার কালো, এরকম হতে পারে। ইউজ কন্ট্রাস্ট চেকার টুল, দরকার নাই, এরা এক্সট্রা দেখাইছে, এআই যেগুলো দেখাইছে এগুলো মনে করেন যে অ্যাডভান্স লেভেলে দেখাই ফেলছে। হ্যাঁ, সো দরকার নাই, আপনি জাস্ট এটাকে ইগনোর করতে পারেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে, যেহেতু আমাদের অ্যাপস রান হচ্ছে, আমরা তো এমন না যে অ্যাপসটা রান হচ্ছে না, এটা মূলত আসলে ইউজার ফ্রেন্ডলি সমস্যা। আর অ্যান্ড্রয়েড এখন ইউজার এক্সপিরিয়েন্স উপর বেশি নজরদারি করতেছে। আপনি যদি প্লে স্টোরে এমন একটা অ্যাপস ছাড়েন যেটার ইউজার এক্সপিরিয়েন্স বাজে, সাপোজ একটা জিনিস ডিজাইন ভালো না, ডিজাইনের ওলট পালট আছে, যেমনটা আপনার প্রথম দিন আমি বললাম প্রথম ক্লাসে যে একটা ডিজাইনের বাটন টাটন এদিক সেদিক হয়ে গেছে, উপরে নিচে হয়ে গেছে, ডিজাইনটা ইউজার ফ্রেন্ডলি বা রেসপন্সিভ না, ওই অ্যাপস প্লে স্টোর থেকে রিজেক্ট করে দিবে, আপনার রাখবে না। আপনার অ্যাপ যতই কাজের হোক, যতই ফাংশনালিটি থাকুক, অ্যাপস রাখবেই না প্লে স্টোরে। সো এটাও এখন এই জন্য এ আপনাকে সাজেশনটা মানে এররটা দিছে, এটা মূলত অ্যান্ড্রয়েড স্টুডিও নিজস্ব এরর না, এটা এর কারণে আসে সামহাউ। সো এটা কোনো প্রবলেম না। আর এখন মানে গুগল প্লে স্টোর সবচেয়ে বেশি নজর দিচ্ছে ইউজারের ইউজার এক্সপেরিয়েন্স এবং হচ্ছে ইউজারের সিকিউরিটি, এই দুইটার উপরে অ্যাপসের সবচেয়ে বেশি নজরদারি এখন গুগল প্লে স্টোর করছে। যদি কোনো কারণে মনে হয় গুগল প্লে স্টোরের যে এই অ্যাপসটা ইউজারের সিকিউরিটি হার্ম করতে পারে, ইউজারের পার্সোনাল ডেটা চুরি করতে পারে বা সামহাউ যদি এরা ডিটেক্ট করতে পারে যে এটা সিকিউরিটি পারপাস কোনো ইস্যু আছে, সাথে সাথে আপনার মানে অ্যাপ তো সাসপেন্ড করবে, আপনার গুগল প্লে অ্যাকাউন্ট পর্যন্ত, কনসোল অ্যাকাউন্ট পর্যন্ত টার্মিনেট করে দিবে ইনস্ট্যান্ট। আপনাকে কোনো নোটিশও দিবে না, উইদাউট এনি নোটিশ টার্মিনেট করে দিবে যদি সিকিউরিটি রিজনে কোনো কিছু পায় তারা। আর যদি ছোটোখাটো ইউজার এক্সপিরিয়েন্সে প্রবলেম পায় তখন এটা আপনাকে নোটিশ দিবে যে তুমি এরকম কাজ আর ফার্দার করবা না, এরকম ইনকমপ্লিট অ্যাপ আর আপলোড দিবা না, আদারওয়াইজ তোমার অ্যাকাউন্ট সাসপেন্ড হবে। সো এগুলো আমরা যখন প্লে স্টোরে আপলোডের বিষয়ে জানবো তখন বিস্তারিত বলা যাবে। প্লে স্টোরে আপলোড এটা খুবই ক্রিটিক্যাল বিষয়। এখন আগে ছিল অ্যাপ বানানো, জাস্ট বানায় টানায় আপলোড করে দিলাম হয়ে গেল, বাট এখন বিষয়টা টোটালি ডিফারেন্ট। এখন বিষয়টা হচ্ছে আপনি অ্যাপস বানাতে যতটুকু সময় নেবেন প্লে স্টোরে আপলোড করতে তার সাথে ডাবল সময় নেওয়া উচিত। আপনি যদি একটা অ্যাপস 7 দিনে বানান, প্লে স্টোরে আপলোড করতে কম করে 15 দিনে আপলোড করতে হবে আপনাকে, ধীরে সুস্থে ভেবে চিন্তে আপলোড করতে হবে। প্রত্যেকটা বিষয় সিঙ্গেল অ্যামাউন্ট খুঁটিনাটি, প্রত্যেকটা প্রাইভেসি পলিসি বলেন, অ্যাপসের কোথায় কি ইউজ করছেন ফুল ডিটেলস গুগলকে দেওয়া লাগবে, কোথায় কোন প্লাগইন ইউজ করছেন, কোথায় কোন লাইব্রেরি ইউজ করছেন এবং সেই লাইব্রেরির কাজ কি, সেই লাইব্রেরি কি কি ডেটা অ্যাক্সেস করে, সেই ডেটাগুলো আপনি কি করতেছেন, যাবতীয় ডিটেলস প্লে স্টোরকে দেওয়া লাগবে, আদারওয়াইজ আপনার অ্যাপ সাসপেন্ড করবে। অ্যাপ তো সাসপেন্ড করবেই, কনসোল অ্যাকাউন্ট পর্যন্ত সাসপেন্ড করবে। সো এটা খুবই মানে সেন্সিটিভ একটা বিষয়, এটা আমরা পরে দেখব যখন আমাদের অ্যাপস ডেভেলপমেন্ট মোটামুটি একটা পর্যায়ে আসবে, আমরা ইনকাম করার মতো একটা অ্যাবিলিটিতে যাব, তখন আমরা গুগল প্লে স্টোর দিকে যাব। আর একটা বিষয় মাথায় রাখেন যে আমি আপনাকে বলেছি আমার সাথে কাজ করতে হবে বিধায় যে আমার সাথেই কাজ করতে হবে এমন না। আপনি যখন ডেভেলপমেন্ট পুরোপুরি শিখে যাবেন, অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট এমন একটা সেক্টর, আমার মনে হয় যে অনলাইন জগতের একমাত্র সেক্টর যেখানে ক্লায়েন্টের জন্য বসে থাকা লাগে না কাজ জানলে, যে ক্লায়েন্ট কাজ দিলে আপনি কাজ পাবেন, না দিলে পাবেন না, এরকম না। আপনি একটা অ্যাপস নিজের জন্য বানায় একটা প্লে স্টোরে ছাড়তে পারলেই আপনার ইনকাম শুরু হয়ে যাবে এক থেকে। সো এটা একমাত্র সেক্টর যেটার জন্য আপনি মানে নিজে থেকে ইনকাম করতে পারছেন, আপনার ক্লায়েন্টের জন্য বসে থাকা লাগতেছে না। আদারওয়াইজ আপনি যে কোনো কিছু শিখেন, আপনার ক্লায়েন্ট কাজ দিলে আপনি পারবেন, না হলে আপনাকে বসে থাকতে হবে। ওয়েব ডেভেলপমেন্ট শিখেন, আপনি বলতে পারেন যে ভাই ওয়েব ডেভেলপমেন্টও তো আমরা গুগল অ্যাডসেন্স লাগায় কাজ করতে পারি। তো গুগল অ্যাডসেন্স লাগায় আপনি যে এফোর্টটা দিবেন ওই আসলে হয়ে ওঠে না। আপনি গুগল অ্যাডসেন্স একটা বানায় যে এফোর্ট দিয়ে একটা ওয়েবসাইট দাঁড় করাবেন, ওই দাঁড় করাইতে করাইতে দেখা যাচ্ছে যে ওয়েবসাইটে টিজিটর নিয়ে আসতে বহুত কাজকর্ম আছে, প্রচুর খাটা লাগে একটা ওয়েবসাইট দাঁড় করায় করতে। বাট অ্যাপসের ক্ষেত্রে বিষয়টা কি, একবার খাটতেছেন সারা জীবন বসে থেকে খাচ্ছেন, একবার একটা অ্যাপস বানায় প্লে স্টোরে আপলোড দিলে লাইফ টাইম ইনকাম আসতেই থাকবে। এবং যদি কোনো অ্যাপস আপনার মিলিয়ন হিট করে যায় তাহলে তো কোনো কথাই নাই, আজীবন পায়ের পর পা তুলে খেতে পারবেন, এরকম টাকা চলে আসবে, হিউজ অ্যামাউন্ট। সো অন্যান্য যে কোনো সেক্টর আপনি চিন্তা করেন, ডিজিটাল মার্কেটিং বলেন, অন্যান্য যে কোনো সেক্টর, আপনাকে ক্লায়েন্ট কাজ দিলে আপনি কাজ পাবেন, আদারওয়াইজ পাবেন না।
তাছাড়া কিন্তু অ্যাপ ডেভেলপমেন্ট একমাত্র সেক্টর যেখানে আপনার ক্লায়েন্টের জন্য বসে থাকা লাগছে না বা প্রজেক্টের জন্য বসে থাকা লাগতেছে না। আপনি ডেভেলপমেন্ট জানেন, নতুন আপনার আইডিয়াকে কাজে লাগে অ্যাপ ডেভেলপমেন্ট করেন যেটা ইউজারের কাজে লাগবে, প্লে স্টোরে ছাড়েন, ইনকাম শুরু হয়ে যাবে। বাট সব কিছু আগে নিয়ম মাফিক জানা লাগবে, এটা হচ্ছে বিষয়। তো যাই হোক, এক্সট্রা বক বক অনেক বেশি করে ফেললাম না এখন। ঠিক আছে, এগুলো জানার দরকার ভাই, আসলে গুরুত্বপূর্ণ তথ্য অনেক। আচ্ছা, তো এখন আর কি প্রবলেম আছে এটা বলেন, তারপর আমরা আজকের মেইন ক্লাস শুরু করি। ভাই আমার কম্পিউটারটা আজকে একটু ওই নিয়ে আসছি, ঠিক করে আর কি একটু সমস্যা হচ্ছে, হ্যাঁ দেখাতে পাচ্ছি না। তো আপনাকে বলি ওটা হচ্ছে ভাইয়া, দেখা যাচ্ছে যে আমি বেশ কিছু লেখা ২-৩ লাইন যখন হয়ে যাচ্ছে, হ্যাঁ হুম। তখন দেখা যাচ্ছে সমান হচ্ছে না, একটু এঁকে বেঁকে যাচ্ছে, হ্যাঁ এইটা একবারে ভাবছিলাম আপনাকে প্রশ্ন করে সলভ করে তারপর হচ্ছে বড় করে লিখবো আর কি। আচ্ছা, এইটা দুই তিন লাইন লেখা যদি এঁকে বেঁকে যায়, আপনি গ্রাভিটি সেন্টার দিয়ে দেখতে পারেন, অথবা গ্রাভিটি সেন্টার দিলে যেটা হবে প্রতিটা লাইনই সেন্টারে চলে আসবে। আর বেসিক্যালি আমরা তো জাস্টিফাই। আপনাদেরকে দিয়ে, আমি এখন আপনাকে অনেস্টলি বলি, সেটা হচ্ছে আপনাদেরকে দিয়ে জাস্ট খাটায় নিলাম আমি, এটার কোনো কাজ আসবে না আপনাদের। এই যে এত জি বড় বড় জি লেখা আপনাদের নিজে লেখা লাগবে না, ঠিক আছে? এখন এই যে অ্যাপসের মধ্যে হাজার হাজার লাইন লেখা, এগুলা কি ম্যানুয়ালি কোড করা পসিবল? এগুলো অটোমেটিক চলে আসবে। এগুলো আমরা এভাবে ডেভেলপ করব যাতে জাভা কোড নিজে জেনারেট করবে এই লেখাগুলো। টেক্সট ভিউ এর মধ্যে কি বসবে না বসবে এগুলো আমরাও জানি না। এমন ভাবে আমরা কোড করব যাতে আমরাও জানি না টেক্সট ভিউ এর মধ্যে কি বসবে। টেক্সট ভিউ এর মধ্যে অটো এসে বসে যাবে। হাজার হাজার লাইনের লেখা বলেন যা কিছু, এত লেখা তো আর এক্সএমএল এ ডিজাইন করা সম্ভব না। তাহলে তো মনে করেন যে এক্সএমএল হাজার হাজার লাইন এক্সএমএল হবে। অ্যাপস তো মনে করেন যে আজ চালু করলে কাল ওপেন হবে, এরকম একটা অবস্থা হবে। সো এগুলা জাস্ট জানার জন্য যে এক্সএমএল এভাবে কাজ করে। তাছাড়া এত বড় লাইন লেখার কোনো প্রয়োজন নেই, এত বড় বড় প্যারাগ্রাফ, এগুলা জাস্ট আপনাদেরকে দিয়ে খাটায় নিলাম এক কথায়, এগুলার কোনো কাজে আসবে না, এটা জাস্ট জানতে হবে এজন্য। বাট বড় বড় যে কাজগুলো আছে এগুলা তো মনে করেন যে অটো হয়ে যাবে। ও এটা তো আমার প্রজেক্ট, সরি। আচ্ছা, সো আমরা গতকালকে যেখানে ছিলাম, আহ সজল ভাই, আশা করি আপনার প্রবলেমটা সলভ হয়েছে। হ্যাঁ, আপনি কালার এবং ব্যাকগ্রাউন্ড কালারটা একটু চেঞ্জ টেঞ্জ করে দেখেন, এটা সলভ হয়ে যাবে আশা করি। ঠিক আছে স্যার। আচ্ছা, আমরা ছিলাম হচ্ছে কোথায়? মাই অ্যাপ্লিকেশন নাকি টিউটোরিয়াল অ্যাপ্লিকেশন? মাই অ্যাপ্লিকেশনে ছিলাম মেবি। মাই মাই অ্যাপ্লিকেশন আছে। ওকে, জি। আচ্ছা আমরা এটিকে এটা একটু ছোট করে নেই। আপনি বলতে চাচ্ছেন যে এইখানে টেক্সটগুলো লিখলে এদিক সেদিক হয়ে যাচ্ছে, কম বেশি হচ্ছে, এরকম কিছু হচ্ছে, তাই তো? জি ভাইয়া, জি এক্সাক্ট। আচ্ছা, আমি একটু টেস্ট করে দেখি, আবার আপনাকে দেখাই তারপরে। আমি বলতে চাচ্ছেন যে হ্যালো ওয়ার্ল্ড লিখছি, সাপোজ এখানে হ্যালো ওয়ার্ল্ড লিখছি, আমরা এখানে কিছু একটা লিখি। এরকম ফরম্যাটে আসতেছে না, তাই তো? মানে এদিক সেদিক চলে জি যাচ্ছে। জি জি, একটু হ্যাঁ, এদিক ওদিক চলে যাচ্ছে। আপনি এটা গ্র্যাভিটি কি সেন্টার দিয়ে ইউজ করছিলেন? জি, হয়তো কোথাও তাহলে বাদ গিয়েছে সম্ভবত। আপনি গ্র্যাভিটিটা হতে পারে। সেন্টার দিন, এটা এরকম সেন্টারেই চলে আসবে, কোনো সমস্যা হওয়ার কথা না। কারণ এটা তো আপনার, আপনাকে এটা পিসিতেই এদিক সেদিক চলে আসছে নাকি মোবাইলে রান করার পর এদিক সেদিক চলে যাচ্ছে? এটা ওই মোবাইলে রান করার পরে ভাইয়া। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ওইটা রেসপন্সিভ প্রবলেম, মানে ওটা মোবাইলে রেসপন্সিভ হচ্ছে না বিধায় এরকম হতে পারে। আপনি ও দেখবেন এখানে আচ্ছা আচ্ছা ফরম্যাট ঠিক আচ্ছা। আছে কিনা। তারপরে আমরা রেসপন্সিভ, যখন আমরা যে কোনো প্রজেক্ট রেসপন্সিভ করা শিখবো তখন এগুলো আমরা ফিক্স করে ফেলবো, সমস্যা নাই। জি ভাই, মূলত এখানে যে ঠিক কোনো, আসতেছে। এখানে হুম ঠিক আসলে তাহলে ঠিক আছে, হুম কোনো সমস্যা নাই। আর হুম। এই যে মূলত আপনার রান করে মোবাইলেই টেস্ট করে দেখবেন, মোবাইলে রান করে করে মোবাইলে যেভাবে পারফেক্ট আসে সেভাবেই কাজ করবেন। আর লিনিয়ার লেআউটটা মূলত হচ্ছে একদম রাফ অ্যান্ড টাফ কাজ করার জন্য। আর যখন আমরা রেসপন্সিভ শিখবো তখন হচ্ছে রিলেটিভ লেআউট শিখবো। রিলেটিভ লেআউটটা বিষয়টা হচ্ছে, আমরা লিনিয়ার লেআউট কি একটার নিচে আরেকটা বা একটার সাপেক্ষে একটার নিচে আরেকটা এরকম ভাবে। আর রিলেটিভ লেআউট হচ্ছে মূলত একটার সাপেক্ষে আরেকটা ডিজাইন করা। সাপোজ তখন আর এরকম আমাদেরকে আহ, আলাদাভাবে ম্যাচ প্যারেন্ট ভার্টিক্যাল এরকম দেওয়া লাগবে না। তখন আমরা বলে দিতে পারবো যে তুমি অ্যাবাউট মি এইটার নিচে এসে বসো, কি তুমি স্ক্রিনের এই জায়গায় এসে বসো, বা তুমি স্ক্রিনের এই জায়গায় এসে বসো। রিলেটিভ লেআউট হচ্ছে এরকম একটা জিনিস যে আমরা স্ক্রিনের যেখানে চাই সেখানে তাকে বসাইতে পারি। এই ধরেন আমরা হ্যালো ওয়ার্ল্ড, এই হ্যালো ওয়ার্ল্ডকে আমি চাচ্ছি এই জায়গায় কোনায় নিয়ে এসে বসাবো। এই যে কিছু কিছু অ্যাপস থাকে না, দেখেন কোনো একটা প্লাস বাটন থাকে, ওখানে ক্লিক করে আপনার বিভিন্ন আপলোড টাপলোড করা যায়। সো একদম কোনা এখানে থাকে। সো রিলেটিভ লেআউট দিয়ে এগুলো করা যায়। এগুলো রেসপন্সিভ ডিজাইন যখন শিখবো তখন রিলেটিভ লেআউট এটা পরে শিখবো। আমরা জাস্ট আগে আমাদের বেসিকটা আগে গুছাই নিই, তারপরে এদিকে এক্সপার্ট লেভেলে আস্তে আস্তে আমরা চলে যাবো, সমস্যা নেই। আচ্ছা,
তাহলে আমরা গতকালকে টেক্সট ভিউ শিখেছিলাম, আজকে আমরা স্ক্রল ভিউ দেখব, ইমেজ ভিউ দেখব এবং বাটন দেখব। তো এই তিনটা মিলায় সুন্দর একটা অ্যাপস তৈরি করা সম্ভব, স্ক্রল ভিউ, টেক্সট ভিউ এবং বাটন মিলায়। সো স্ক্রল ভিউ জিনিসটা কি বলি একটু, সেটা হচ্ছে আহ, ওই ভাই যেটা বললো যে এটা লেখা অনেক হয়ে গেলে এটা ডিসপ্লের বাইরে চলে যাচ্ছে, এটা আর দেখা যাচ্ছে না, কেটে যাচ্ছে। সো আমরা যখন মোবাইলের মধ্যে স্ক্রল করি, উপরে নিচে করি, এটা করা হয় মূলত স্ক্রল ভিউ দিয়ে। সো স্ক্রল ভিউ আবার এমন একটা যেটা হচ্ছে নিজে নিজে কাজ করতে পারে না, ওর আরেকটা লিনিয়ার লেআউট বা ওর যে কোনো একটা লেআউটের হেল্প নেওয়া লাগবে। সো আমরা এগুলো যেগুলো আছে এগুলো আজকে কেটে দেই, আহ, প্রথম থেকে শুরু করি। সো একদম আমরা ব্ল্যাঙ্ক করে দিলাম, এখন আমরা একটা স্ক্রল ভিউ নিব। স্ক্রল ভিউ এর একটা বিষয় হচ্ছে, স্ক্রল ভিউ যখন নিব তখন হচ্ছে মানে মূলত স্ক্রল ভিউ এর মধ্যেই সব কিছু করতে হবে। আপনি যেটাকে যেটাকে স্ক্রল করাইতে চান সেই সমস্ত এলিমেন্টকে স্ক্রল ভিউ এর মধ্যে ঢুকাইতে হবে। আপনি যদি টেক্সট ভিউকে স্ক্রল করাতে চান তাহলে এই টেক্সট ভিউকে স্ক্রল ভিউ এর মধ্যে ঢুকাইতে হবে। যদি আপনি পুরা স্ক্রিনটাকেই স্ক্রল করাইতে চান তাহলে ওই এলিমেন্টটাকে আপনার স্ক্রল করাতে পুরা পুরা কোডটাই এই স্ক্রল ভিউ এর মধ্যে করতে হবে, পুরা স্ক্রিনের কোডটাই। বুঝতে পারছি? আগে একটু শুরু করি। স্ক্রল ভিউ হচ্ছে স্ক্রল ভিউ, জাস্ট স্ক্রল লিখলেই চলে আসবে স্ক্রল ভিউ। এটা যখন লিখবেন আপনার এটা ম্যাচ প্যারেন্ট দিবেন, এবং এটা আপনি চাইলে র্যাপ কন্টেন্টও দিতে পারেন, ম্যাচ প্যারেন্টও দিতে পারেন। হাইট, কারণ হাইট এটা ডিপেন্ড করে না, ওর যতটুকু দরকারও ততটুকুই নিবে ও। আপনি ম্যাচ প্যারেন্টই দেন বা র্যাপ কন্টেন্টই দেন, এটার কোনো মিনিং বহন করে না স্ক্রল ভিউ এর ক্ষেত্রে শুধুমাত্র। সো আমরা ম্যাচ প্যারেন্টই দিয়ে দিলাম সাপোজ। আচ্ছা আমরা এটাকে আচ্ছা ম্যাচ প্যারেন্ট দিই, র্যাপ কন্টেন্ট দিলে একটা কাজ হবে, এটা আমরা একটু পরে দেখাচ্ছি। র্যাপ কন্টেন্ট দিলে অন্য একটা ঘটনা ঘটবে, এটা আমরা দেখাচ্ছি। সো স্ক্রল ভিউ অবশ্যই এভাবে শেষ করতে হবে, কারণ আমরা স্ক্রল ভিউর পেটের মধ্যে অনেক কিছু রাখবো। ঠিক আছে? সো চলেন, এটা হচ্ছে স্ক্রল ভিউ। এখন স্ক্রল ভিউকে আমরা এখানে ডিক্লেয়ার করলাম। এখন এর মধ্যে সাপোজ আমরা ধরেন আমরা একটা ইমেজ ভিউ নিব, বা ইমেজ ভিউ না, আমরা টেক্সট ভিউ নিই। টেক্সট ভিউ এটা হচ্ছে ম্যাচ প্যারেন্ট অ্যান্ড র্যাপ কন্টেন্ট যদি আমরা দিই, র্যাপ কন্টেন্ট দিলাম অ্যান্ড টেক্সট আমরা দিচ্ছি হচ্ছে, আমরা বড় অ্যামাউন্টের একটা টেক্সট দিই, অনেক বড়। এটা ধরেন একটা টেক্সট দিয়ে দিলাম প্রায়, এটা তো এভাবে যাবে না, এন্টার এন্টার দিয়ে দিয়ে বড় করি। আচ্ছা, জাস্ট এতটুকু দিলেই হবে। আমরা জাস্ট ফন্ট সাইজটাকে বাড়ায় দিব, তাহলেই এটা কাজ করবে। অ্যান্ড্রয়েড টেক্সট সাইজ 20 SP দিলাম, এটা 20 SP তে কাজ করছে না, আমরা এখানে 50 SP দিয়ে দিই। হ্যাঁ, এবার এটা কাজ করার কথা। ওকে, 50 SP দিলাম এবং এটার ব্যাকগ্রাউন্ড দিলাম আমরা, এই কালার দিলাম টিসি টেক্সট কালার দিলাম হচ্ছে ব্ল্যাক। ব্ল্যাক দিই, তাহলে এটাতে ফুটবে মেবি। ওকে, তো চলেন এবার এটা রান করে দেখি রেজাল্ট কি আসে। আর এইটা আমি নিজেই গুলাই ফেলি, আপনারাও গুলাই ফেলতে পারেন। সেটা হচ্ছে লিনিয়ার লেআউটের পেটের মধ্যে স্ক্রল ভিউ নাকি স্ক্রল ভিউয়ের পেটের মধ্যে লিনিয়ার লেআউট। ঠিক আছে? এটা যদি গুলাই ফেলেন জাস্ট এআইকে জিজ্ঞেস করবেন যে মানে এটা গুলাই ফেলার মতোই জিনিস। হ্যাঁ, কখনো কখনো মনে হয় যে স্ক্রল ভিউয়ের পেটের মধ্যে একটা লিনিয়ার লেআউট নিতে হবে, তারপর এটা শুরু করতে হবে। সো আপনি যদি স্ক্রল ভিউয়ের পেটের মধ্যে একটা লিনিয়ার লেআউট নেন, সেটা নিয়ে কাজ করতে পারেন, তো ওইটা ওইটা নিজেই একটা স্ক্রলের মধ্যে চলে আসবে। ঠিক আছে? সাপোজ আমরা এখানে যদি আরেকটা ইমেজ ভিউ নেই তাহলে আমরা ভালো বুঝতে পারবো। একটা ইমেজ ভিউ যদি এখানে নেই, ইমেজ ভিউ দেখেন, ইমেজ ভিউ একটা নিছি, নেওয়ার ফলেই যেটা হয়েছে আমাদের পুরো স্ক্রিন ব্ল্যাঙ্ক হয়ে গেছে। আচ্ছা, এটা একটু পরে দেখা, আগে স্ক্রল ভিউটা আমরা রান করে দেখি স্ক্রিনে, তারপরে ঘটনা দেখতেছি। তো এটা গ্রেডেল বিল্ড হচ্ছে।
আমরা আজকের ক্লাসে যদি পারি মোটামুটি বেসিক আপনাদেরকে এক্সএমএল এর বেসিকটা মোটামুটি যতটুকু শুরু করার জন্য দরকার ততটুকু দিব। বাদ বাকি আমরা জাভা শুরু করব, সাথে সাথে আমাদের যখন এক্সপার্ট লেভেলে যখন যেটা এক্সএমএল দরকার হয় তখন সেটা শিখবো। আর যদি না হয় তাহলে এক্সএমএল এর উপর আরেকটা ক্লাস আগামী দিন হবে। সো আজকেও শেষ হইতে পারে এক্সএমএল এর ক্লাস, আগামীকালকেও শেষ হইতে পারে, কারণ আমাদের জাভা যখন শুরু করব তখন এক্সএমএল এর আসল মজাটা বুঝতে পারবো। এখন শুধু এক্সএমএল একটু বোরিং লাগবে, বাট যখন যাওয়া শুরু করবো তখন বিভিন্ন প্রোগ্রামেটিক্যালি আপনি জিনিসপাতি হ্যান্ডেল করতে পারবেন, তখন বিষয়টা ভালো লাগবে। আর এখন তো জাস্ট ডিজাইন করতে পারতেছেন, খুব একটা বেশি কিছু শেখাও হয় নাই শুধু টেক্সট ভিউ বাদ দিয়ে। সো আমরা আজকে বেশ কিছু এলিমেন্ট শিখবো, টেক্সট ভিউ, ইমেজ ভিউ, স্ক্রল ভিউ, তারপরে আরও আছে বাটন, এবং মোটামুটি যেগুলো লাগে সবসময় হরহামেশায় যেগুলো ব্যবহার করা হয় সেগুলো আমরা দেখব। সো এগুলো শেখার পরে মোটামুটি আমরা জাভাতে চলে যাব, তাহলে আমরা হচ্ছে যে মোটামুটিভাবে এনজয় করতে পারবো আর কি। ঠিক আছে, সো আমাদের এটা ডিভাইসে লঞ্চ হচ্ছে। ভাইয়া, জি, এই যে এই লেখাগুলো দুই পাশে জাস্টিফাই করা যাবে কিভাবে সমানভাবে? ফিক্সড করা যাবে কিনা? হ্যাঁ হ্যাঁ, জাস্টিফাই যেমন দুই দিকে সমান থাকবে। হুম, এটা কাস্টম ভাবে করতে হবে। দেখেন এটা চলে আসছে, যে আমি স্ক্রল করতেছি এখন লেখাগুলো স্ক্রল হচ্ছে। হ্যাঁ, এখন এটা আপনি চাইলে জাস্টিফাই করতে পারেন এটার গ্র্যাভিটি সেন্টার দিয়ে দুই পাশ থেকে ইয়ে করতে পারেন, অথবা চলেন আমরা এটা একটা এআই এর হেল্প নিয়ে দেখে আসি এআই কি বলে। আপনাদের যেটা প্রশ্ন আসবে এখন থেকে টুকটাক ছোট ছোট ভাবে এআই ব্যবহার করা শুরু করেন। এখন আপনি এটা একটা কমান্ড দিতে পারেন। দেখেন একটা সুবিধা বলি, সেটা হচ্ছে এআই কে যখন একটা পুরো প্রজেক্ট আপনি বুঝায় দিবেন, তারপরে আপনারা ডিফারেন্ট ভাবে কাজ করা লাগবে না। জাস্ট জিজ্ঞেস করবেন যে আমি যে কোডটুকু তোমাকে দিচ্ছি, এই কোডটা আমি দুই পাশে সমান করতে চাই। বাংলাতেই বলবেন, দেখবেন ও কোড করে দিছে। আমি বলতে চাই যে টেক্সট ভিউ এর মধ্যে, দেখেন অলরেডি এখন আমার আগে অ্যান্ড্রয়েড স্টুডিও বিস্তারিত বলা লাগবে না, ওকে আমি অলরেডি একটা প্রম্পট দিছি অ্যান্ড্রয়েড স্টুডিও সম্পর্কে, ও এখন বুঝতেছে। এখন আমি মোটামুটি অ্যান্ড্রয়েড স্টুডিও সম্পর্কে ওর সাথে কথাবার্তা বলবো। সো এখন আপনি কোডিং ল্যাঙ্গুয়েজের সাথে কথা বলেন যে টেক্সট ভিউ হাবি যাবে, আমি বলতেছি টেক্সট, এভাবে লিখতে পারেন আপনারা চাইলে, টেক্সট ভিউ এর মধ্যে এভাবে লিখতে পারেন। চলেন এভাবে লিখে দেখি, টেক্সট ভিউ এর মধ্যে আমি টেক্সটকে, মানুষ আসলে যেটা অনলাইনে অনেক বেশি দেখি আমি, প্রম্পট ইঞ্জিনিয়ারিং হাবি সাবি, প্রম্পট ঠিকভাবে দিলে কাজ করবে, কিভাবে প্রম্পট দিলে এটা বুঝতে হবে, এটা শিখতে হবে, এটা সেটা কিছু না। এআই এখন অনেক অ্যাডভান্স, আপনি যেভাবে কথা বলেন, আপনি জাস্ট আপনার বিষয়টা ওকে বুঝাইতে পারলেই হলো। ওকে অবশ্যই এটা ঠিক যে বিভিন্ন লেভেলের বিভিন্নভাবে কৌশলগতভাবে প্রম্পট দিয়ে ওকে দিয়ে বিভিন্ন কাজ করায় নেওয়া যায়, যেটা ও নিজে করতে চায় না, সরাসরি বলে যেটা করবে না। মানে বিভিন্ন ধরনের সিকিউরিটি রিজনে বেশ কিছু কাজও করে না। সো ওইগুলাকে আবার ঘুরায় পেঁচে ওকে দিয়ে করায় নেওয়া যায় কথাবার্তা কৌশলে বলে। সো ওইগুলো আমরা পরে দেখবো। সো চলেন এভাবে লিখে দেখি কি রেজাল্ট দেয়। টেক্সট বইয়ের মধ্যে আমি টেক্সটকে কি বলতে চাচ্ছেন, আপনি জাস্টিফাই আকারে দেখতে চাচ্ছি তাই তো? জি ভাইয়া, জি। জাস্টিফাই জাস্টিফাই। জাস্টিফাই আকারে দেখতে চাই, এক্সএমএল কোড দাও। অথবা যদি এটা বুঝতে না পারে ও দেখি এটার রেজাল্ট কি ও বলে। ঠিক আছে, জাস্টিফাই সমপূর্ণ সারিবদ্ধ বলে ফেলছে। ঠিক আছে, আমি কিন্তু এভাবে লিখছি, কিন্তু ওটা রেসপন্স দিচ্ছে বাংলায়, দেখছেন? আপনি এখন বাংলাতেও লিখতে পারেন, এভাবেও লিখতে পারেন। ঠিক আছে, কোনো সমস্যা নাই। অনেক ক্লিয়ার যে বিষয়টা। ওকে আপনি যেভাবে দিবেন ও সেভাবে দেবে। ও চাইনিজ ল্যাঙ্গুয়েজে দিলেও আপনাকে করে দিবে, কোনো সমস্যা নাই। মূলত এখনকার এআই গুলা উম, সবগুলাই প্রতিটা ল্যাঙ্গুয়েজের উপর ট্রেন্ড। ঠিক আছে, আচ্ছা, ও কটলিনে কোড করছে, আমরা যেটা চাইছি ও সেটা দিতে পারে নাই। বুঝাইছি এক, বুঝছে আরেক। ঠিক আছে, ও বলতেছে যে অ্যান্ড্রয়েডের অ্যান্ড্রয়েড টেক্সট ভিউতে জাস্টিফাই সম্পূর্ণ দেখানোর জন্য সরাসরি এক্সাম্পলে কোনো অ্যাট্রিবিউট নেই, তবে জাভা বা কটলিন কোড দিয়ে এটি করা যায়। আচ্ছা, ও ঠিকই বলছে। এখানে আপনি ডিরেক্টলি এভাবে জাভাতে ইয়েতে কি বলে এটাকে, টেক্সট ভিউতে ডিরেক্টলি আপনি এভাবে করতে পারবেন না, বাট জাভা বা কটলিনে প্রোগ্রামেটিক্যালি হ্যান্ডেল করা যায়। তো এটা প্রোগ্রামেটিক্যালি আমরা করে দেখব পরবর্তীতে। এখন যেহেতু স্যার প্রোগ্রামিং আমি স্যার আমি জাস্টিফাইটা করছিলাম এইভাবে যে আপনার গ্রেভিটি দিয়েছিলাম ফুল ভার্টিক্যাল। হ্যাঁ, আর আর আমি এখানে দিয়েছিলাম আরেকটা অ্যাট্রিবিউট দিয়েছিলাম, সেটা হলো জাস্টিফিকেশন মোড।
আচ্ছা এখানে ইন্টার জাস্টিফিকেশন মোড বলে কোনো ওয়ার্ড অ্যাট্রিবিউট আছে? আচ্ছা দেখি আমরা আছে কিনা। এইগুলা এই যে উনি যেমন ধরেন যে ঘাটাঘাটি করে পাইছে, এটা আসলে আমি অনেক অ্যাট্রিবিউট আছে যেটা আমি নিজেও কখনো ইউজ করি না বা প্রয়োজন পড়ে নাই। দ্যাটস ওয়াই এগুলা ওইভাবে এক্সপ্লোর করা হয়নি। সো যখন যেটা প্রয়োজন পড়ে ওটা রিসার্চ করে আমরা নিজেরাও বের করি। সো উনি যেটা বললেন যে কি বললেন, এটা জাস্টিফিকেশন মোড নাকি মোড দিয়ে দিছিলেন না কি দিয়ে দিছিলেন? এই যে জাস্টিফিকেশন মোড অ্যান্ড্রয়েড, হুম, এটা হচ্ছে ইনার ক্যারেক্টার ইন ওয়ার্ড। ইন ক্যারেক্টার যদি দেই তাহলে কি হচ্ছে? ইয়েস, ইয়েস হ্যাঁ দ্যাট। এটাই। ওকে, জি ভাই, সো এক্সাক্ট। এটা হচ্ছে ইন ক্যারেক্টার ইন ওয়ার্ড। ইন ক্যারেক্টার বলতে গেলে প্রতিটা ক্যারেক্টার জাস্টিফিকেশন হবে, আর যদি ইন ওয়ার্ড দেন, ডাব্লিউ ওয়ার্ড দেন, ওয়ার্ড সেক্ষেত্রে গুলো হবে ইন্টার সম্ভবত। ওয়ার্ড, তাহলে প্রতিটা ওয়ার্ড জাস্টিফিকেশন হবে। এখানে যেহেতু আমাদের কোনো ওয়ার্ড নাই, আমরা তো মনে করেন যে উড়াধুরা লিখছি, তার জন্য এটা কাজ করতেছে না। যখন আমরা ওই ক্যারেক্টার রাইট। দিলে ক্যারেক্টারটা কাজ করছে। তো দেখেন আমাদের এটাও একটা মিস্টেক করলো, জি জি জি। ডিপসিকও একটা মিস্টেক করলো, হ্যাঁ। তবে আমিও জানতাম না যে, টু বি অনেস্টলি আমিও জানতাম না যে এখানে এই জাস্টিফিকেশন মোড বলে কিছু একটা আছে অ্যাট্রিবিউট, কারণ এটা আমার কোনোদিন প্রয়োজনই হয়নি, জীবনে কোনোদিন অ্যাপ্লাই করিনি। আমি আজকে আপনার থেকে শিখলাম, হ্যাঁ। এভাবে বের করে নিয়ে শিখতে হবে আর কি হ্যাঁ, সবগুলোই আপনার ভাইয়া। এজন্যই আমি বলেছি যে যে কোনো প্রবলেম হলে আপনারা গ্রুপে শেয়ার করবেন, এতে সবাই উপকৃত হবে। যে কোনো প্রবলেম হলে ওটার সলিউশন, প্রবলেম প্রবলেম এবং সলিউশন দুইটাই গ্রুপে শেয়ার করা, তাহলে সবাই উপকৃত হবে। যেটা আমারও অনেক কিছু আপনাদের কাছ থেকে শিখতে হতে পারে যেটা আমি জানি না। আমি তো আর সব জানতাম না, আমার কাছে তো আর সব নলেজ নাই। সো যতটুকু আছে আমি ততটুকু দেওয়ার চেষ্টা করব। এখন দেখা যাচ্ছে যে আপনি একটা জিনিস এক্সপ্লোর করে ফেললেন যেটা হয়তো আমি কোনো সময় দেখিনি বা আমার চোখে পড়েনি বা আমার প্রয়োজন হয়নি, দ্যাটস আমি এটা দেখিনি। সো এই যে এই কথাটা যখন বললেন যে জাস্টিফিকেশন মোড, সো এটা অনেক কিছু আছে এরকম যেখানে খুঁজে বের করতে করতে বা একজন সলিউশন দিলে এটা আরেকজনের নলেজ গ্যাদার হয়। সো এই কারণে প্রবলেম এবং সলিউশনগুলো গ্রুপে শেয়ার করা ভালো। ওকে, সো জাস্টিফিকেশন মোড এটা হচ্ছে যে নতুন দেখলাম আমরা। আচ্ছা, তারপরে স্ক্রল ভিউর, যেটা এখন এই স্ক্রল ভিউর মধ্যে মূলত একটা লিনিয়ার লেআউট নিতে হবে, নিয়ে কাজ করতে হবে। এটার কারণ হচ্ছে স্ক্রল ভিউ আমি প্রথমেই বলেছি একা একা কাজ করতে পারে না, প্রথম একটা এলিমেন্ট কাজ করতে পারে, বাট যখনই আপনি দেখেন এখানে আরেকটা এলিমেন্ট আমরা এনে বসাবো, ইমেজ ভিউ যদি আমরা এখানে একটা বসাই, ইমেজ ভিউ যদি একটা বসাই, পুরো স্ক্রিন আমার ব্ল্যাঙ্ক হয়ে গেছে। ঠিক আছে, আমরা যদি এটাকে দেই যে 150 ডিপি, 150 ডিপি বাই 150 ডিপি, এটা দিয়ে যদি রান করি একটা ইরোর খাবো, বড় সড়ো ধরনের একটা ইরোর খাবো। এই ইরোরটা এই যে এক্সাম্পলের যে ইরোরটা আছে এটা কি বলে একটু দেখি। সেটা হচ্ছে scroll view cannot host only in direct, scroll view can host only one direct child। ঠিক আছে, এটার অর্থ বুঝতে পারছেন আশা করি। স্ক্রল ভিউ যদি আপনি কোনো কিছু এলিমেন্ট ব্যবহার না করেন তাহলে ডিরেক্টলি একটা এলিমেন্টকে সে ইউজ করতে পারে, বাট যখন আপনি মাল্টিপল এলিমেন্টকে ইউজ করতে যাবেন তখন এটার ভিতরে আপনাকে যে কোনো একটা লেআউট নিয়ে কাজ করতে হবে। তো চলেন এটা যদি আমরা রান করি, কি ইরোর আসে একটু দেখি, এবং ইরোর দেখে বোঝা শিখতে হবে। ইরোর অ্যান্ড্রয়েড স্টোরের ইরোরগুলা মানে হাবিজাবি টাইপের ইরোর, যখন আপনার টার্মিনালে ইরোর আসবে ইরোরগুলো হাবিজাবি টাইপের ইরোর, এগুলো বোঝাটা ঝামেলা হয়ে যায় কি বলে না বলে। সো এটা জাস্ট আপনি কপি করে পেস্ট করবেন গুগলে। ঠিক আছে, আমাদের অ্যাপসটা ক্র্যাশ করছে। ঠিক আছে, কই গেল? মাই অ্যাপ্লিকেশন না, দেখেন অ্যাপসটা চালু করবো আর ক্র্যাশ করতেছে। ঠিক আছে, এই ধরনের প্রবলেম আপনারা কোনো কোনো অ্যাপসে দেখছেন অন্য কোনো জায়গায় অ্যাপ্লিকেশন ক্র্যাশ করা? জি ভাইয়া, দেখেছি মাঝে মধ্যে। আচ্ছা, এইটার মূল কাহিনী হচ্ছে মানে কোডের মধ্যে এমন কিছু থাকে যেটা কনফ্লিক্ট করে, একটার সাথে একটা কনফ্লিক্ট করে বড় সড় ধরনের ইরর হয়ে যায়, দ্যাটস ওয়াই কোডটা ক্র্যাশ করে, অ্যাপটা ক্র্যাশ করে। এবং এইটা একটা বড় ধরনের সমস্যা প্লে স্টোরে পাবলিশ করার জন্য। আপনি যদি অ্যাপস কোনোভাবে চেক না করে, আপনি একটা অ্যাপস বানাইছেন, এটা যেহেতু সামনে চলেই আসলো আমি বলে দিই, অ্যাপস একটা বানাইছেন, মানে সব ঠিকঠাক আছে, বাট এমন কোনো একটা জায়গা আছে যেখানে ক্লিক করলে ক্র্যাশ করে। ঠিক আছে, যেখানে ক্লিক করলে আপনি এমন কোনো কোড করে রাখছেন যে কোডটা আসলে ঠিক না, ওই কোডটা যখন এক্সিকিউট হচ্ছে সামহাউ কোনো জায়গায় কনফ্লিক্ট হয়ে অ্যাপটা ক্র্যাশ করছে, বাট পুরো অ্যাপস ঠিকঠাক চলতেছে, মানে পুরো অ্যাপস ঠিকঠাক চলতেছে বাট কোনো এক জায়গায় ক্র্যাশ করতেছে। তো আপনি তো মহা খুশি, সবকিছু ঠিক আছে, আপনি ওইটা হয়তো চোখে পড়ে নাই, প্লে স্টোরে পাবলিশ করে দিয়েছেন, ঠাস করে আপনার অ্যাকাউন্ট টার্মিনেট করে দিবে। কারণ প্লে স্টোরে অ্যাপসটা চেক করে ওরা রোবট দিয়ে, ওদের কাছে
আপনাদেরকে আমি যখন দেখাবো তখন দেখাবো যে ওরা র্যান্ডমলি কিভাবে চেক করে। আমার কাছে আপনারা যখন ফায়ারবেস দেখাবো আপনাদেরকে, তখন দেখাবো যে ফায়ারবেস ওদের কিছু টেস্টিং টুল আছে এবং টেস্টিং টুল ওরা এত ফাস্ট এত স্পিডে টেস্ট করে এবং স্ক্রিনশটগুলো আপনাকে পাঠায় দিবে ওরা, যে কোথায় কিভাবে টেস্ট করতেছে। সো এগুলো দেখলে বুঝতে পারবেন। প্রত্যেকটা মানে এভরি সিঙ্গেল বাটন বলেন, এভরি সিঙ্গেল টেক্সট বলেন, ওরা ক্লিক করে করে দেখে। প্রত্যেকটা জিনিস স্ক্রল করে অ্যাপসের প্রত্যেকটা ডিটেলস ওরা চেক করে। সো যখনই কোনো ওরকম কোনো জায়গায় পয়েন্টে ক্লিক করবে, অ্যাপটা ক্র্যাশ করবে, ও 3 বার করবে পরপর। 3 বারই যদি ক্র্যাশ করে তাহলে বুঝবে যে হ্যাঁ এটা কোডে প্রবলেম আছে এবং এটা সিকিউরিটি রিজন হতে পারে। এটা ভেবে গুগল এটাকে টার্মিনেট করে দিবে। সো এটা খুবই বড় একটা সমস্যা। অ্যাপ প্লে স্টোরে পাবলিশ করার আগে অবশ্যই মাস্ট বি এটা চেক করতে হবে যে পুরো অ্যাপসটা কোথাও কোনো জায়গায় ক্র্যাশ করছে কিনা। ঠিক আছে? এবং আজকে আমরা আরেকটা জিনিস শিখবো, না এটা আজকে না, জাভা শুরু করলে শিখবো লকক্যাট অ্যানালাইসিস। লকক্যাটে যেটা হয়, আমাদের যে ক্র্যাশ করলো না, এটার রিপোর্টটা লকক্যাটে পাওয়া যায় যে কেন ক্র্যাশ করতেছে। ঠিক আছে? এই যে লকক্যাটে এটা চলে আসে ইরোরটা লকক্যাটে পাওয়া যায় যে অ্যাপসটা কেন ক্র্যাশ করছে এবং কি প্রবলেম। তখন এটা লকক্যাট দেখলে বোঝা যায়। এটা এটা হয়তো এখন বুঝতে পারবেন না, আমরা যখন জাভা শিখবো তখন এটা আরো ইজিলি বুঝতে পারবেন। সো এটা বাদ থাক। তো যাই হোক, আমরা যেটা বলতেছিলাম, আমাদের এই স্ক্রল ভিউ ব্যবহার করতে হলে, স্ক্রল ভিউ যদি মাল্টিপল এলিমেন্ট ব্যবহার করতে চাই, তাহলে আমাদেরকে এর মধ্যে একটা লিনিয়ার লেআউট নিতে হবে, বা যে কোনো লেআউট। আমরা যেহেতু এখন লিনিয়ার লেআউটই শিখছি, আমরা লিনিয়ার লেআউটই নিব। আমরা লিনিয়ার লেআউট নিলাম, এটার আমরা ম্যাচ প্যারেন্ট দিলাম, দুইটার ম্যাচ প্যারেন্ট দিলাম, ওরিয়েন্টেশন দিলাম হচ্ছে ভার্টিক্যাল। ওরিয়েন্টেশন এই দেখেন আমার কোড একা একাইও করে দিচ্ছে। ওরিয়েন্টেশন দিলাম ভার্টিক্যাল এবং এটাকে ক্লোজ করলাম। দেন আমাদের যে টেক্সট হাবিজাবি যেটা যা কিছু আছে, এটাকে আমরা এইটার মধ্যে নিয়ে আসলাম, এই লিনিয়ার লেআউটের মধ্যে নিয়ে আসলাম। ঠিক আছে? দেন এর ভিতরে আপনি এখন ইজিলি ইমেজ ভিউ নিতে পারেন, যা ইচ্ছা তাই নিতে পারেন, কাজ করবে, কোনো সমস্যা নাই। ইমেজ ভিউ, এর ম্যাচ প্যারেন্ট হচ্ছে 150 ডিপি দিলাম এবং হাইটও দিলাম 150। না, এটা আমরা উইথ দ্য ম্যাচ প্যারেন্ট দিই, তাহলে বোঝা যাবে, না হলে বুঝতে পারবো না। সো ম্যাচ প্যারেন্ট অ্যান্ড এটা দিচ্ছে হচ্ছে ডিপি। ওকে। সো এবং এসআরসি আমরা যদি দেই, আমাদের কাছে এখন কোনো ইমেজ কি আছে? অ্যান্ড্রয়েড এসআরসি আইসি লাঞ্চারটা দিয়ে রাখি আপাতত, এটা ডিফল্ট ইমেজ। সো এখন যদি আমরা এটাকে রান করি, নিচে একটা ইমেজ ভিউ দেখতে পারবো। ইমেজ ভিউ জিনিসটা আজকে শিখলাম। ইমেজ ভিউ হচ্ছে মূলত মানে অ্যাপসের মধ্যে ইমেজ শো করানোর জন্য। এখানে আপনি যে কোনো ইমেজ দেখাইতে পারেন। এটাকে দেখাই, তারপর ডিটেলসটা বলতেছি যে এটার কাজ কিভাবে করা যায় বা ডিটেলস কাজ কিভাবে করা যায়। মূলত আমার নিজের কাছেও এক্সএমএলটা খুবই মানে একঘেয়ে লাগে, আমাকে এক্সএমএল কোড করতে ইচ্ছা করে না। কিন্তু ধরেন যে একটা ডিজাইন করতে গেলে এক্সএমএলটাই সবচেয়ে ভালোভাবে করা উচিত। এই যে আমরা এদিকে আসতেছি, যে নিচের দিকে একটা ইমেজ চলে আসতেছে, এই ইমেজটা মূলত মানে ইমেজ ভিউ এর মধ্যে দেখা হয়। এবং ইমেজ ভিউ এর যে এসআরসি শব্দের অর্থ হচ্ছে রিসোর্সকে শর্ট ফর্মে এসআরসি বলে। সো রিসোর্সের লিঙ্ক কোনটা, আমাদেরকে ইমেজের অ্যাড্রেসটা ধরাই দিতে হবে, যে এমআইপি ম্যাপ ফোল্ডারের মধ্যে আইসি লান্সার নামের একটা আছে। এখন আপনি যদি কাস্টম ইমেজ এখানে ইউজ করতে চান, যে কোনো ধরনের ইমেজ, এখন আমাদের কাছে পিসিতে তো ইমেজ সেরকম আছে কিনা, পিসিতে সেরকম ইমেজ নাই। আচ্ছা, আমরা এটা ইমেজ ডাউনলোড করে চলেন। এটা ডাউনলোড করে যে কোনো একটা ইমেজ ডাউনলোড করবেন, বা এটা সুন্দর লাগতেছে। আমার ইন্টারনেট কানেকশনে আজকে একটু স্লো। কিছু করা লাগবে না, জাস্ট ফোল্ডারটা ওপেন করবেন। আপনার এই যে এখান থেকে এটা কপি করবেন, যেটা ডাউনলোড করলেন না, এটাকে কপি করবেন। কোনটা ডাউনলোড করলাম, টেস্ট ডাউনলোড ডট জেপি, যেটাকে এইভাবে কপি করবেন, কপি। দেন অ্যান্ড্রয়েড স্টুডিওতে আসবেন, আসার পরে এই যে ড্রয়েবল ফোল্ডারের মধ্যে এসে, অন্য জায়গায় না কিন্তু, অন্য জায়গায় করলে সব এলোমেলো হয়ে যাবে। ড্রয়েবল শুধুমাত্র ইমেজ আপনি প্রিন্ট করতে পারেন বা পেস্ট করতে পারেন, রাখতে পারেন শুধু ড্রয়েবল ফোল্ডারের মধ্যে, ড্রয়েবলের মধ্যে রেখে পেস্ট। ঠিক আছে?
এখানে যা আসতেছে ওকে করে দিবেন, এবং একটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে, সেটা হচ্ছে যে কোনো ইমেজে রিনেম করতে গেলে কোনো স্পেস দিতে পারবেন না, এক শব্দের মধ্যে লিখতে হবে, ছোট অক্ষরে লিখতে হবে। যদি আপনি এমন কিছু ডাউনলোড করেন যেটা কি স্পেস দিয়ে ডাউনলোড করা আছে, এখানে সে রিনেম করে নেবেন সুন্দর একটা নাম দিয়ে। এটা যেহেতু আমরা কি দিচ্ছি, টেস্ট ইমেজ, সো আমরা এভাবে দিতে পারি টেস্ট। আপনার যদি একাধিক শব্দ লেখার প্রয়োজন হয় আপনি এভাবে লিখতে পারেন, টেস্ট ইমেজ, একটা আন্ডারস্কোর দিয়ে লিখতে পারেন, ঠিক আছে। তবে বড় হাতের অক্ষর ব্যবহার করা না করাই ভালো, করলেও সমস্যা নেই, তবে না করাই ভালো, এবং কোনো স্পেস তো মাস্ট বি দেওয়া যাবে না, ঠিক আছে। জেপিজি, পিএনজি, পিডিএফ, যে যা কিছু হতে পারে, কোনো সমস্যা নাই। সো ওকে দিয়ে দিলাম। এখন এটা দেখেন ড্রয়াবলের মধ্যে এটা চলে আসছে। এখন যদি আমরা ইমেজটাকে ব্যবহার করতে চাই, আমরা জাস্ট রিসোর্সটা ধরায় দিব। সেটা হচ্ছে সেটা হচ্ছে ওকে, সো রিসোর্সটা হচ্ছে ড্রয়াবলের মধ্যে ড্রয়াবল দিলে চলে আসবে, ডি লিখলেই চলে আসবে, ড্রয়াবল, এই যে ড্রয়াবল টেস্ট ইমেজ, এই যে ড্রয়াবল টেস্ট ইমেজ। এখন যদি আমরা এটাকে রান করি, সেক্ষেত্রে আমরা এই যে টেস্ট ইমেজ যেটা আমরা ডাউনলোড করলাম সেটা আমরা দেখতে পারবো আশা করি। এখন ড্রয়াবলের মধ্যে অন্য কিছু থাকলে এখানে সেই ইমেজটার নাম দিয়ে দিবেন, জাস্ট এখানে লিখলে সাজেশনে চলে আসবে অটো, ঠিক আছে। এখানে যদি আরও ইমেজ থাকতো আপনি জাস্ট ওই ইমেজের যে নাম দিয়ে সেভ করছেন ওটার প্রথম অক্ষর লিখলে বা দু একটা লাইন লিখলেই এটা সাজেশনে চলে আসতো। স্যার আরেকটা কথা স্যার, জি, এখানে কি স্যার আমি কোনো অনলাইন থেকে হ্যাঁ যেরকম হ্যাঁ, ইউআরএল মাস্ট ব্যবহার করতে পারবো না? অনলাইন থেকে করতে পারবেন, তবে সরাসরি করা যায় না, এটা জাভা থেকে করা যায়। অনলাইন থেকে আমরা বিভিন্ন লাইব্রেরি আছে যার মাধ্যমে অনলাইন থেকে ইমেজ এনে ইমেজ বের মধ্যে লোড করাতে পারবো, এটা আমরা দেখবো যখন জাভা শিখবো তখন। ইমেজ বের মধ্যে অনলাইন থেকে ইমেজ লোড করা যায়, এখানে সরাসরি করতে পারবেন না, তবে করা যায়। এখন যদি আমরা এটাকে স্ক্রল করি আমরা এই ইমেজটা এখন দেখতে পারবো, ঠিক আছে। এ হচ্ছে মূল কথা বিষয়। সো স্ক্রল ভিউ আশা করি বুঝতে পারছেন। আর স্ক্রল ভিউ দেখাতে গেলে যেটা হবে, বারবার আমাদেরকে অনেক কোড, অনেক লেখায় যে এগুলো হিজিবিজি লেখা রাখতে হবে। সো স্ক্রল ভিউর এই টেক্সট ভিউটা আমি ডিলিট করে দিচ্ছি। স্ক্রল ভিউ যেটা দেখা হলো আমাদের এখন কাজের সুবিধার্থে, আমরা এখন ছোট বিষয় নিয়ে কাজ করবো যাতে করে আমরা আমাদের বাকি বিষয়গুলো বুঝতে পারি, ঠিক আছে। সো এ হচ্ছে বিষয়। স্ক্রল ভিউ নিয়ে বিস্তারিত আপনারা কাজ করবেন, আমি হোমওয়ার্ক শেষের দিকে আপনাদেরকে দিব। এখানে দেখেন দু একটা ইরর অনেক সময় থেকে যায় জাভাতে। এখানে বলতেছে স্ক্রল ভিউ নো স্পেকেবল টেক্সট পারসন, দরকার নাই, এই সমস্ত ইররগুলোকে ইগনোর করবেন। আপনি যখন দেখতেছেন আপনার অ্যাপস কাজ করছে না, এক্সএমএল এর ইররকে মাথায় নেওয়ার দরকার নাই, সবসময় আমরা মাথায় নিব জাভার ইররকে। জাভাতে যদি একটাও এরকম লাল দাগ আসে তাহলে বুঝবেন আপনার পুরো অ্যাপ শেষ, পুরো অ্যাপস আর কাজ করবে না। কিন্তু এক্সএমএল এরকম এখানে একাচ্ছ জমা হোক, কোনো সমস্যা নাই, যদি অ্যাপস কাজ করে কোনো প্রবলেম নাই। এক্সএমএল মূলত এক্সএমএল কোডটাকে পারফেক্ট করার জন্য এই আইডি বিভিন্ন ধরনের ইরোট দিয়ে থাকে, ও আপনাকে পারফেক্ট করে চারিদিক থেকে সাজেশন দিবে। সো এগুলো আমরা ইগনোর করবো, আমাদের যতটুকু দরকার আমরা ততটুকু দিব। এখন যখন জাভাতে এই ধরনের ইরোট দেখবেন তখন বুঝবেন যে অ্যাপসের কোনো কাজই করবে না। একটা ইরোর ওয়ার্নিং আসা, এখানে হাজারো ওয়ার্নিং আসতে পারে, ওয়ার্নিং হাজারো আসতে পারে, ওয়ার্নিং দেখেন 4টা আছে, আর ইরোর আছে একটা। সো ওয়ার্নিং হাজারো আসতে পারে, এটা প্রবলেম নাই, ওরা ওদের মতো করে ওরা ডেফিনেশন দিয়েছে। যেমন ওয়ার্নিং লিনিয়ার লেআউট বলতেছে আননেসেসারি প্যারেন্ট লেআউট, ওরা মনে করতেছে আমরা তো এখানে একটা লিনিয়ার লেআউট নিছি, তাহলে আবার লিনিয়ার লেআউট নেওয়ার দরকার, এটা আননেসেসারি, এটা ডিলিট করে দাও, ঠিক আছে, বাট আমাদের তো দরকার, ঠিক আছে। সো এটা হচ্ছে প্রবলেম। এবং এখানে যেটা বলেছে ইমেজ উইদাউট কন্টেন্ট ডেসক্রিপশন, আমাদের কন্টেন্ট ডেসক্রিপশন দরকারই নাই, কন্টেন্ট ডেসক্রিপশনের কোনো প্রয়োজনই নাই। সো এরকম ওয়ার্নিং যেগুলো আছে এগুলোকে ইগনোর তো মাস্ট বি করবেন, কোনো দরকারই নাই মাথায় নেওয়ার এক্সট্রা প্রেশার। আর ইরোর যেটা আছে, ছোটোখাটো ইরোর, যে ইরোরগুলা এক্সএমএল এর আপনার অ্যাপসের পর কোনো ইফেক্ট ফেলতেছে না, সেগুলোর দরকার নাই, এগুলো স্কিপ করেন। পরবর্তীতে যখন আমরা একদম অ্যাডভান্স লেভেলে যাব তখন এগুলো নিয়ে বিস্তারিত ডিটেলস আলোচনা করবো, আপাতত এগুলো মাথা থেকে বাদ দেন। তাহলে এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে ইমেজ ভিউ দেখলাম। ইমেজ ভিউ আশা করি স্ক্রল ভিউর মধ্যে ইমেজ ভিউ বসাইতে পারবেন। এখন আমরা ইমেজ ভিউর নিচে একটা বাটন নিয়ে দেখব। বাটন জাস্ট বাটন ডিক্লেয়ার করার মতো, বাটন বলতেছি বাটন চলে আসছে। বাটনেরও সেম ভাবে ম্যাচ, আপনি হাইট ওয়েট দিতে পারবেন, হাইট যদি ম্যাচ প্যারেন্ট দেন এটা গোল হয়ে যাবে, ঠিক আছে। এবং র্যাপ কন্টেন্ট এটা দিতে পারেন, ঠিক আছে। এই যে এখন বাটনের কয়েকটা বিষয় আছে। বাটনের ক্ষেত্রে আমরা যেমন চাইলেই হরহামেশা অন্যান্য কিছুর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে ফেলতে পারি, ব্যাকগ্রাউন্ড দিয়ে বাটনের ক্ষেত্রে এটা করা যায় না। আমরা যদি বাটনের ব্যাকগ্রাউন্ড দিয়ে দেখেন, ব্যাকগ্রাউন্ড কাজ করবে না। আমরা যদি ব্যাকগ্রাউন্ড যদি দেই হোয়াইট, ব্ল্যাক দিই, ব্ল্যাক কাজ করবে না, ঠিক আছে, ওই কালারই থাকবে। সো বাটনের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য মূলত প্রয়োজন হয় ব্যাকগ্রাউন্ড না, এটার ওয়ার্ড হচ্ছে ব্যাকগ্রাউন্ড টিন্ট, ঠিক আছে। এক্সট্রা একটা শব্দ যোগ হয়, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড টিন্ট, তাহলে ব্ল্যাক হবে। এইবার ব্ল্যাক হয়েছে, ঠিক আছে, এ হচ্ছে বিষয়। সো বাটনের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য ব্যাকগ্রাউন্ড টিন্ট করতে হবে। এখন
অ্যান্ড্রয়েড স্টুডিওতে ডিফল্ট ভাবেই বাটনটা থাকে এবং এটার শেপ ডিজাইন অ্যান্ড্রয়েড স্টুডিও বিভিন্নভাবে আপডেট করে। এই আগে ছিল চার কোণা, এখন হয়েছে গোল রাউন্ডেড। তো বাটন আপনি চাইলে নিজেও বানাইতে পারেন, ঠিক আছে? বাটন আপনি চাইলে নিজেও বানাইতে পারেন। আর যতটুকু শিখেছি এতটুকু থেকেই বাটন বানানো সম্ভব। কিভাবে বলতে পারেন? কেউ বলতে পারেন কিভাবে বাটন বানানো সম্ভব? এটা তো অ্যান্ড্রয়েড স্টুডিও ডিফল্ট বাটন, বাট আমরা চাইলে নিজেই বাটন বানাইতে পারি। কিভাবে বলতে পারেন? আমি যতটুকু দেখাইছি এতটুকুর মধ্যেই সম্ভব। কারো মাথায় আইডিয়া আসছে কিভাবে বানানো যায়? একটা লেআউটকে ভাইয়া বিভিন্ন রকম কালার দিয়ে যে লেআউটকে বিভিন্ন ধরনের কালার দিয়ে বানানো যায়, বাট লেআউটের মধ্যে তো আপনার অ্যাড, এখানে বাটনের মধ্যে আমি টেক্সট অ্যাড করতে পারি। আমি যদি এখানে বলি যে টেক্সট, টেক্সট হচ্ছে ক্লিক নাও, ক্লিক নাও, তো আমি টেক্সট অ্যাড করতে পারি। লেআউটের মধ্যে আপনি টেক্সট কিভাবে অ্যাড করবেন? লেআউট তো একটা ফাঁকা জিনিস। ইয়েস। একটু ব্রেন স্ট্রম করেন, ভাবেন যে আমি যতটুকু দেখেছি, বেশি যাওয়ার দরকার নেই, আমি যতটুকু দেখেছি এতটুকুর মধ্যে একটা বাটন বানানো সম্ভব এবং দেখতে সেম বাটনের মতোই লাগবে। কেউ বুঝতেও পারবে না যেটা আসলে বাটন কি অন্য কিছু, আমরা কাস্টম ভাবে বানাইছি এই বাটনটা। আমি এই সেম জিনিসটা আপনাকে টেক্সট ভিউ দিয়ে বানাই দিতে পারবো, ঠিক আছে? টেক্সট ভিউ দিয়ে কিভাবে বানানো সম্ভব বাটন? আপনি যত ছোট একটা বাটন চান, সাপোজ আপনি এরকম একটা বাটন চান, এটা আমরা ম্যাসপারেন্ট দিছি না, আমরা এটাকে দিচ্ছি সাপোজ হচ্ছে 100 ডিপি, এতটুকু একটা বাটন চান। এখন চিন্তা করেন যে এটা বানাতে পারবেন কিনা আপনি। কর্নার গুলো ভাইয়া কিভাবে কার্ভ কর্নার করব? দরকার নাই, কর্নার তো এটা আমি তো বললাম যে কর্নার তো এটা হ্যাঁ, ডিজাইন ওরা চেঞ্জ করছে, বাট আমরা যদি এখন একটা টেক্সট ভিউ নেই, কর্নার দরকার নেই। কর্নারও চেঞ্জ করা যাবে, ওটা আমি দেখাবো। ওটা ওটা অ্যাডভান্স লেভেলের এক্সামেলে যখন যাবো তখন দেখো। কর্নারগুলো আসলে মূলত শ্যাপ দিয়ে চেঞ্জ করা হয়, আমরা কাস্টম ভাবে শ্যাপ তৈরি করতে হয়, তারপর চেঞ্জ করা যায়। আমি আপনাদেরকে বেশ কিছু ফ্রিতে রিসোর্স দিয়ে দিব, যেগুলো আপনারা আপনাদের নিজের কোড করা লাগবে না, জাস্ট এখানে কপি পেস্ট করবেন, ওটা ইউজ করে করে প্রতিটা প্রজেক্টে ইউজ করতে পারবেন। এগুলো সবসময় আপনাদের লাগবে, তাই ওইগুলো আমি করে রেডি করে রাখছি। আচ্ছা, আমরা ধরেন একটা বাটন এখানে বানাবো। আমরা কি করব? একটা টেক্সট ভিউ নিব, জাস্ট সিম্পল একটা টেক্সট ভিউ নিব। টেক্সট ভিউয়ের মধ্যে আমরা কি দিব? 100 ডিপি হাইট দরকার আমাদের, কি 100 ডিপি, ঠিক আছে? দেখেন 100 ডিপি। দেন আমরা ওয়েট কতটুকু? ওয়েট আমরা দিতে পারি, ওয়েট দিতে পারি, মানে সরি, উইথ দিছি আমরা 100 ডিপি। হাইট আমরা কতটুকু দেবো? হাইট আমরা 100 ডিপি যদি দেই তাহলে এটি স্কোয়ার হয়ে যাবে, বাট আমরা তো স্কোয়ার চাই না। এটা যদি 100 ডিপি দেই তাহলে ধরেন যে স্কোয়ার হয়ে যাবে, পুরোপুরি স্কোয়ার হয়ে গেছে, ঠিক আছে? আমরা ধরেন এটা 60 ডিপি চাই, বা এটা আপনি 60 ডিবি দিতে পারেন, একটা সুন্দর ডিজাইন ডিজাইন দেখে কতটুকু হবে 50 ডিবি 60 ডিবি দিতে পারেন, অথবা র্যাপ কন্টেন্ট দিতে পারেন। র্যাপ কন্টেন্ট দিলে দেখতে ভালো লাগবে না। আচ্ছা, র্যাপ কন্টেন্ট আগে দিয়ে দেখি আমরা, ঠিক আছে? আর এটা একটা মার্জিন দিয়ে আগে, নাহলে ভালো বোঝা যাবে না। মার্জিন টপ হচ্ছে 20 ডিপি। ওকে, সো দেখেন এখন যদি আমরা এটাকে একটা টেক্সট দেই, আমরা টেক্সট দিলাম যে বাটন, ঠিক আছে? এবং এটাকে ক্লোজ করলাম। আমরা এটার টেক্সট সাইজ দিচ্ছি 20 এসপি, অ্যান্ড এটা আমরা টিএস যদি আবার লিখেন তাহলে টেক্সট স্টাইল আসবে, এবার টেক্সট স্টাইল দিচ্ছি বোল্ড। এটা টেক্সট স্টাইল হচ্ছে বোল্ড ইটালিক। আপনি চাইলে টেক্সটকে বোল্ড করতে পারেন, ইটালিক করতে পারেন, অথবা নর্মাল রাখতে পারেন, যেমন আমরা ওয়ার্ড ফাইলে করে থাকি। এবং টিসি টেক্সট কালার, দেখেন অ্যান্ড্রয়েড টেক্সট কালার চলে আসছে, ঠিক আছে? টিসি টিসি টেক্সট কালার, দেখেন আমি টেক্সট কালার এখন লিখবো, ও আমাকে আগেই সাজেশন দিয়ে দিচ্ছে, দেখছেন? টেক্সট কালার আমরা দিলাম হোয়াইট। ওকে, ভেরি গুড। গ্রাভিটি দিলাম সেন্টার, লেআউট গ্রাভিটি দিলাম হচ্ছে সেন্টার। ও লেআউট গ্রাভিটি নিয়ে নিছি, আমরা লেআউট না, সরি গ্রাভিটি, শুধু গ্রাভিটি। গ্রাভিটি দিলাম সেন্টার। ওকে, ভেরি গুড। অ্যান্ড ফাইনালি আমরা এটার একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিতে পারি, তাহলে এই বাটন পুরোপুরি হয়ে গেল। ব্যাকগ্রাউন্ড হচ্ছে ব্ল্যাক, সিম্পল। এখন যদি এটাকে দেখতে ভালো না লাগে, আপনি কি করেন? আপনি এটার এই এই যে উইথ উইথ যেটা আছে, কি বলে এটাকে, হাইট যেটা আছে, র্যাপ কোডের না দিয়ে 60 ডিপি দেন, 50 ডিপি দেন, 60 ডিপি না, 50 ডিপি দিলে মেবি একটু ভালো লাগবে। হুম, 50 ডিপি। দেখেন
এবং আপনি টোটাল এটার লেআউট গ্র্যাভিটি সেন্টার দিয়ে দেন, তাহলে লেআউট মোটামুটি এটা সেন্টারে চলে আসবে। লেআউট গ্র্যাভিটি সেন্টার দিয়ে দেন, এবার রান করে দেখেন তো এটার মধ্যে বাটন তো ওইটার চেয়ে এটাই দেখতে সুন্দর লাগে এখন। এটাকে আপনি আরো বড় ছোট করে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ইউজ করতে পারেন। ঠিক আছে, এটার ব্যাকগ্রাউন্ড আপনি ইচ্ছা মতো কাস্টমাইজ করতে পারেন, ভিতরে যা খুশি লিখতে পারেন। ঠিক আছে, এখন দেখেন বাটন এটা সুন্দর লাগে না এটা সুন্দর লাগে। ঠিক আছে, সো বাটন যে কোনো ভাবে আপনি বানাইতে পারেন, এভাবে টেক্সট ভিউ দিয়ে একটা বাটন বানানো সম্ভব। এবং আপনি যেটা বললেন এই যে এই রাউন্ডেড শেপ, না এই রাউন্ডেড শেপের চেয়েতেও আরো ভালো ভালো ডিজাইন করা এখানে সম্ভব। এটা আমরা দেখবো পরে। আমরা এখানে শেড দিতে পারি বিভিন্ন টাইপের, যেটা মানে থ্রি ডি একটা ভাব আসবে। ঠিক আছে, দেখেন এটা দেখেন আর এটা দেখেন। এটাই বেশি সুন্দর লাগছে। তো বাটন এভাবে বানানো যায়, টেক্সট ভিউ দিয়ে বাটন বানানো যায়। সো আপনি বলতে পারেন যে এখানে ক্লিক করলে কিন্তু একটা শ্যাডো শ্যাডো ভাব আসে, দেখেন এখানে ক্লিক করলে একটা ভাব আসে না, ক্লিকের একটা ইভেন্ট আসে। আপনার যদি ফোন থাকে এটার উপর ক্লিক করলে শব্দ হয়। ফোনে যখন ক্লিক করবেন বাটন, মানে অরিজিনাল যেটা বাটন, সেখানে যখন ক্লিক করবেন তখন একটা ফোনে সাউন্ড হয়, মানে এমনি ফোন টিপলে যে সাউন্ডটা আসে না, ক্লিক করলে যে সাউন্ডটা আসে না পার ক্লিকে, ওই সাউন্ডটা এখানে পাবেন। বাট এইখানে ক্লিক করলে কোনো সাউন্ড পাবেন না, বাট এখানে ক্লিক করলে সাউন্ড আনাও সম্ভব জাভা দিয়ে। যখন আমরা ক্লিক করব তখন সাউন্ড আসবে, ক্লিক করব সাউন্ড আসবে, বাট বাটনে এটা ডিফল্ট ভাবে থাকে। এটা আমি হয়তো আপনাকে শোনাইতে পারবো না এখন, বাট আপনারা টেস্ট করে দেখবেন বাসায়। আপনার ফোন সাইলেন্ট মোডে বা ভাইব্রেশন মোডে না, একদম জেনারেল মোডে রাখবেন, রাখার পরে বাটনের উপর ক্লিক করলে দেখবেন এমনি ফোন টিপলে একটা ছোট ছোট আওয়াজ হয় না টাইপিং করার সময়, বা যে কোনো জায়গায় ক্লিক করলে যে আওয়াজটা হয়, বাটন উপর ক্লিক করলেও এই আওয়াজটা হয়। কিন্তু যখন আমরা কাস্টমভাবে বাটন বানাবো তখন আসলে এই জিনিসটা হয় না। এটাকে ম্যানুয়ালি জাভা দিয়ে করতে হয়, ম্যানুয়ালিও করা লাগে না। বেসিক্যালি জাভাতে কোড করতে গেলে এটা অটো হয়ে যায়, মানে আপনাকে কাজ বাটন নিয়ে কাজ করতে হলে ক্লিক ইভেন্ট নিয়েই কাজ করতে হবে। সো ক্লিক ইভেন্ট নিয়ে কাজ করলে এটা অটো তৈরি হয়ে যায়, এটা টেনশনের কোনো বিষয় না। সো বাটনকে আপনি এভাবে ইচ্ছা মতো কাস্টমাইজ করতে পারেন, কালার দিয়ে মানে এই ভেতরকার কালার, ওপরকার কালার, যে কোনো কিছু আপনি কাস্টমাইজেশন সুন্দরভাবে করতে পারেন। সো এটা হচ্ছে মূলত বাটন। বাটনের আরও অনেক কাজ আছে, বাটন তো আপনাদেরকে সবসময় ব্যবহার করতে হবে, প্রত্যেকটা জায়গায় বাটন লাগবে, প্রত্যেকটা জায়গায়। আপনি অনেক জায়গা দেখবেন যেখানে বাটন আছে। সো মোটামুটি আমরা টেক্সট ভিউ শিখলাম, বাটন শিখলাম। আর কি শেখা যায়, আর কি শুরু করা যায় যাতে করে আমরা সামনের দিকে আগাইতে পারি? আপাতত মনে হয় যে জাভা শুরু করার জন্য আমাদেরকে যা দরকার এতটুকু শিখলেই এনাফ। তারপরে আমরা আরো অনেক বিষয় আছে এক্সামেলের, সেগুলো আস্তে আস্তে ওয়ান বাই ওয়ান কাজ করতে করতে দেখব। সো আমরা কি আজকে জাভা শুরু করব নাকি এক্সামেল আরেকটু সামনের দিকে দেখাবো? করতে পারেন ভাইয়া, ইনশাআল্লাহ। ওকে, যদি মনে করেন যে এক্সামেল আরেকটু শিখবেন, এক্সামেল আরেকটু ডিপে যেয়ে শিখবেন তারপর জাভা শুরু করবেন, সেটা করতে পারেন। যেহেতু এক্সামেলের একদম বেসিক কয়েকটা জিনিস দেখাইছি শুধুমাত্র, আমরা আরো কিছু আছে, এডিট টেক্সট আছে, সামনে দেখার মতো কার্ড ভিউ আছে, তারপরে আরো অনেক বিষয় আছে যেগুলো দেখা যায়। সো এগুলো যদি দেখতে চান এগুলো দেখায় আমরা জাভাতে যাইতে পারি, অথবা আমরা যতটুকু শিখেছি এতটুকু দিয়ে একটা ছোটখাটো সুন্দর একটা অ্যাপস বানানো যায়, প্রোগ্রামেটিক্যালি ফাংশনাল একটা অ্যাপস বানানো যায়, যতটুকু শিখেছি এতটুকু দিয়েই। সেটার জন্য জাভা লাগবে। স্যার, সো সেটাও শুরু স্যার করা যায়, এখন আপনি আপনি যেটা ইচ্ছা শুরু করতে যেভাবে পারেন। মানে আমাদের ভালো হবে আর কি স্যার, আপনি ওইভাবে যান। ওকে, আপনারা যদি মনে করেন যে না এতটুকু শিখে সামনের দিকে যাওয়া যায়, সেক্ষেত্রে আমি যাবার, যদি মনে হয় যে আরেকটু মজা পাচ্ছেন সামনের দিকে এক্সামেল আরেকটু শিখবেন। এক্সামেল ম্যানুয়ালি সত্য বলতে আমার কাছে বোরিং লাগে, কারণ এক্সামেলের মধ্যে কোনো মজা নাই, শুধু ডিজাইন করে দেখতে পারি, বাট এটাকে ফাংশনাল করাটাই মজা। আপনি এখানে একটা ক্লিক করলে কিছু একটা ঘটাবেন, এটাই মজা। সো এটা জাভাতে সম্ভব, এক্সামেলে সম্ভব না, এ হচ্ছে বিষয়। তো আমি এক্সামেল আমি নিজেই খুব ভালোভাবে ধরেন প্র্যাকটিস করি না, অনেকদিন এক্সামেল ভালোভাবে কোড করি না। আমার যখন মানে বড় কোনো প্রজেক্টে কাজ করার প্রয়োজন পড়ে তখন আমি এক্সামেল আরেকজনকে দিয়ে, আমার অফিসের কাউকে দিয়ে এক্সামেল কোডটুকু করায় নেই। আমি শুধু জাভা কোড করি, মানে এক্সামেল কোড করতে আমার পুরোপুরি বিরক্ত লাগে, ভালো লাগে না একদম, এনজয় করি না এক্সামেল কোডটা আসলে, এটা হচ্ছে বিষয়। হ্যাঁ, সো সমস্যা নাই, আপনাদের সাথে বসে আজকে অনেক দিন পর এক্সামেলের কোড লিখতেছি। তো যাই হোক, আমরা তাহলে জাভা শুরু করি টুকটাক ভাবে, ছোটখাটো ভাবে। আমরা এক্সামেল আরো অনেক কিছু আছে শেখার মতো এক্সামেলের। সো কিছুই শেখায়নি এক্সামেলের, জাস্ট ধরেন যে একটা কর্নার শুধু দেখছেন আপনারা, আরো অনেক বিষয় আছে এক্সামেলের ভিতরে। তো সেগুলো আমরা আস্তে আস্তে প্রফেশনাল লেভেলে যখন যাবো, জাভা দিয়ে তৈরি করতে করতে, তখন আমাদের প্রয়োজন হবে, তখন আমরা ওয়ান বাই ওয়ান দেখবো। সামনে ভাইয়া কোনো প্রজেক্টে আমরা যখন যাব আরো অনেক এক্সএমএল করতে আমাদেরকে সাথে শেখা হয়ে যাবে আর কি। হ্যাঁ, এখন এটা জি জি। আমার কাছে মনে হয় ওই জাভার সাথে এক্সামেল শেখাটা ভালো কাজে লাগবে, কারণ আপনি এখন যদি শিখে রাখেন, ইয়েস। এখন অনেক বিষয় আছে, যেমন আমি যদি আপনাকে এখন এডিট টেক্সট শেখাই, এডিট টেক্সটের ইন জেনারেল এখন আপনাদের কোনো কাজ লাগবে না।
আরো কয়েকটা পরে ক্লাস গিয়ে যাই দেখা যাচ্ছে এডিট টেক্সট যেটা শিখাইছি ওটা মোটামুটি প্র্যাকটিস করা নাই বা ওটার কোনো কাজে আসছে না, ওটা ভুলে গেছেন আপনি। সো আমার মনে হয় যে যেগুলো জাভার সাথে এখন যেগুলো আছে এগুলো মোটামুটি ফ্রি, মানে এই এক্সএমএল গুলো আপনার জাভার সাথে কানেক্টেড না হলেও অনেক সময় লাগবে ডিজাইন করার জন্য। বাট বাকি যে এক্সএমএল গুলো আছে এগুলো সবগুলাই জাভার সাথে কানেক্টেড। আপনি করতে গেলে জাভা আপনাকে ইউজ করতেই হবে, লাইক অ্যানিমেশন, তারপরে হচ্ছে আপনার কার্ড ভিউ, লিস্ট ভিউ, গ্রিড ভিউ, এগুলো আপনি করতে গেলে ওগুলো জাভার সাহায্যেই করতে হবে। এক্সএমএল পারফেক্টলি নিজে নিজে কিছু দিতে পারবে না, সুন্দর কিছু আউটপুট দিতে পারবে না। এই জন্য আমার মনে হয় যে জাভা শুরু করি, সাথে সাথে এক্সএমএল আমরা আগাবো, জাভাও আগাবো, দুইটা এখন একসাথে আগাবো। তাহলে কি জাভা শুরু করবো আজকে? আর আজকে ক্লাসের টাইম আর কতটুকু আছে আমরা দেখি আগে। যদি না থাকে তাহলে আগামী ক্লাস থেকে জাভা শুরু করব। ক্লাসের টাইম প্রায় শেষের দিকে, আমাদের বেশি সময় হাতে নাই। তো আমরা আজকে এখানেই শেষ করি, আগামী ক্লাস আমরা জাভা শুরু করব। তার আগে আপনাদেরকে একটা হোমওয়ার্ক দিয়ে দিই, সেটা হচ্ছে আপনাদেরকে যেটা বানাইতে দিছিলাম, ঠিক আছে, সেটা হচ্ছে যে জাস্ট আগেরবার একই সেম অ্যাপ্লিকেশন এবার বানাবেন, বাট এবার একটু ডিফারেন্ট হবে। এখানে আপনার ছবি থাকবে, ঠিক আছে, প্রথমে আপনার ছবি থাকবে, তারপরে অ্যাবাউট আস থাকবে এবং এটার ভিতরে স্ক্রল করা যাবে, ঠিক আছে, স্ক্রল করা যাবে। এবং নিচের দিকে এসে লার্ন মোর একটা বাটন থাকবে, ঠিক আছে, বা নো লার্ন মোর বা এক্সপ্লোর মোর এরকম একটা বাটন থাকবে, এবং বাটনটা আপনি এখান থেকে না, এখান থেকে ম্যানুয়ালি বানাবেন। কারণ এটা তো বাটন তো জাস্ট একটা সিঙ্গেল বাটন, এর ভিতরে তো কোনো ফাংশনালিটি নাই, আমি তো দেখাইলাম। এবং এটা করতে গেলে আপনাকে মোটামুটি অনেক 2-3 লাইন কোড করা লাগতেছে। সো বেসিক জিনিসটা হবে এরকম, আহ, এখানে হচ্ছে যে আপনার একটা ছবি থাকবে অ্যাবাউট আস, বা আপনি যে বিষয়ের উপর লিখতেছেন সেই বিষয়ের একটা ছবি থাকবে। এবং ছবিটা যদি আপনি রাউন্ডেড করে দিতে পারেন সুন্দর লাগবে। আপনি একটু গুগল করতে পারেন বা ইয়ে করতে পারেন যে ছবি কীভাবে রাউন্ডেড করা যায়। না হলে দরকার নেই, এক্সট্রা একটু ভেজাল আছে, প্রয়োজন নাই। যদি পারেন আপনি নিজের প্রতিভাকে খাটায় যদি ছবিটাকে রাউন্ডেড আকারে নিয়ে আসতে পারেন তাহলে পারলেন, না পারলে এটা আমরা পরে দেখব। ঠিক আছে, এআই কে যদি ব্যবহার করতে পারেন যে আমি একটা এক্সামের মধ্যে একটা রাউন্ড ভাবে ছবি বসাইতে চাই, এটা কিভাবে করবো একটু দেখাই দাও, ঠিক আছে, ও আপনাকে ইনস্ট্রাকশন দিবে, বাংলাতেই দিবে, সমস্যা নাই। সো এটা করতে পারেন, এটা সুন্দর গোল শেপে থাকলে প্রোফাইল আকার ভাব লাগে, সুন্দর লাগে। সো এটা করতে পারেন। অথবা অথবা একটা যে কোনো একটা ছবি এখানে বসাবেন, নিচ দিয়ে অ্যাবাউট আস বা অ্যাবাউট মি বা জাস্ট সামথিং কয়েক লাইন লিখবেন, যেটা স্ক্রল হচ্ছে, স্ক্রল ভিউয়ের মধ্যে অবশ্যই। এবং লার্ন মোর বা অ্যাবাউট মোর, সরি, লার্ন মোর বা এক্সপ্লোর মোর, এরকম কিছু একটা যাতে বাটনে ক্লিক করে এবং এই অ্যাপসটা রেখে দিবেন। আমরা সামনের ক্লাসে এই বাটনটাকে নিয়েই কাজ করবো, এক্সপ্লোর মোর বা লার্ন মোর বা এই ইমেজটাকে নিয়ে কাজ করবো। আমরা ইমেজে ক্লিক করলে কিছু একটা ঘটাবো, বা বাটনে ক্লিক করলে কিছু একটা ঘটাবো, সামথিং। আমরা অ্যান্ড্রয়েডের ক্লিক ইভেন্ট নিয়ে দেখবো, ক্লিক ইভেন্ট নিয়ে আমরা আগামী ক্লাসে শুরু করবো ইনশাল্লাহ। এখন কারো কোনো প্রশ্ন থাকলে এটা বলতে পারেন। আমার নেটওয়ার্ক চলে গেল হঠাৎ করে। সো হ্যালো।